তখন বঙ্গবন্ধু কন্যা বললেন আমি তো এভাবে চাইনি। বঙ্গবন্ধু কন্যা বললেন তিনি কতটা গণতান্ত্রিক নেত্রী হতে পারেন, তিনি বললেন সারা জীবন এজন্য আমাকে কথা শুনতে হবে। আপনি বুঝতে পারছেন? এটি অনেক সময় ওই যে বলে না ডিপ স্টেট, বাংলাদেশে তো ডিপ স্টেট আছে, মানে আপনার আহ, এই যে ডিপ স্টেট কিংবা দলের অভ্যন্তরের একটা অংশ যারা অতি নির্বাচনের কথা বলা হলেও মানুষ কি সেই আশ্বাস বিশ্বাস করছে? এরকম অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের মানুষের মনে। এবং আগামী 14 মাসে বাংলাদেশের মানুষ কি নির্ধারণ করতে পেরেছে এই রাষ্ট্রের প্রকৃত শত্রু কারা? এই প্রশ্নকে সামনে রেখে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত, এবং আমার সঙ্গে অতিথি হিসেবে যারা যুক্ত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করে দিতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন আমার সঙ্গে রয়েছেন হুসেন মোহাম্মদ ইমাম, তিনি রাজনীতি বিশ্লেষক, এবং আমার সঙ্গে রয়েছেন ডাক্তার সাজেদুল হক রুবেল, তিনি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সিপিবি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। ডক্টর সাজেদুল হক রুবেল, আমি প্রথমে আপনার কাছ থেকে শুনতে চাই যে গত 14 মাসে আমরা আমরা কি পেলাম, কি প্লামের চেয়েও বড় কথা যে আমরা কি চিহ্নিত করতে পেরেছি? আপনারা কি আপনি বলেন না যে সাম্রাজ্যবাদী বুর্জোয়া শক্তি এই দেশের রাষ্ট্র, মানে এরকম না বলে সহজ করে একটু বলেন যে আমরা কি সত্যি সত্যি চিহ্নিত করতে পেরেছি যে আমাদের রাষ্ট্রের শত্রু কারা? ধন্যবাদ। আমাদের আজকের অনুষ্ঠানে আপনারা যারা আছেন এবং যারা শুনছেন তাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা। আসলে প্রশ্নটি একটু তিতো প্রশ্ন, আর কি একটু তিতা প্রশ্ন, কিন্তু এটি একটি সত্য কথা আর কি, যে 14টি মাস পেরিয়ে গেল, এত মানুষের মৃত্যু হলো, মৃত্যুর মধ্য দিয়ে এত রক্তের মধ্য দিয়ে একটা বড় ধরনের পরিবর্তন ঘটলো, একটি পট পরিবর্তন ঘটলো, একটি অভ্যুত্থান হলো, এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে আহ সারা পৃথিবীর কাছে মানে বাংলাদেশ সম্পর্কে একটা ধারণা তৈরি হয়েছিল, এবং একই সাথে বাংলাদেশের মানুষের মধ্যেও একটি ধারণা তৈরি হয়েছিল এবার বোধহয় আমাদের একটু পরিবর্তন হবে। এটা একটু না, একটা বড় ধরনের পরিবর্তন হবে, বাংলাদেশ হয়তো এবার ঘুরে দাঁড়াবে আর কি। কিন্তু সেই সময়কালেই হচ্ছে গিয়ে এই পরিবর্তন সম্পর্কেই বা এই অভ্যুত্থান সম্পর্কেই হচ্ছে, এবং অভ্যুত্থানে অংশগ্রহণকারী বিভিন্ন অংশীজন যারা ছিল তাদের মধ্যে চিন্তার নানা তফাৎ ছিল। অভ্যুত্থানকে যে পর্যবেক্ষণ করা, অভ্যুত্থানকে মূল্যায়ন করার ক্ষেত্রে হচ্ছে আমাদের মধ্যে তফাৎ ছিল, এবং তফাতের এক জায়গায় হচ্ছে কেউ কেউ এটা বলার চেষ্টা করেছে এটা একটি বিপ্লব। ইভেন কি আমরা দেখেছি যে ডক্টর ইউনূস তিনি যখন বাংলাদেশের মাটিতে মাত্র নামলেন, এয়ারপোর্টে মাত্র নামলেন, তখনও শপথ নেননি, তিনি বলে বসলেন এটা দ্বিতীয় স্বাধীনতা। তো কেউ বললো বিপ্লব, কেউ বললো দ্বিতীয় স্বাধীনতা। আমরা বললাম, আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বা বামপন্থীরা বললাম, এবং আমরা ছাড়াও আরো অনেকে বলার চেষ্টা করলো যে এটি একটি অভ্যুত্থান, এটি একটি স্বতঃস্ফূর্ত ছাত্র শ্রমিক জনতা বা ছাত্র জনতার একটি অভ্যুত্থান মাত্র, আর কিছু নয়। তো এটিকে যখন আমরা বললাম তখনই অনেকেই হচ্ছে গিয়ে আমাদের সম্পর্কে একটু গালমন্দও করেছে, হ্যাঁ, যে কমিউনিস্ট একটু বেশি বুঝে, ঠিক আছে, সবসময় সবকিছু ক্রিটিক্যালি দেখে, ইত্যাদি ইত্যাদি বিষয়, এবং এই জন্যই ওরা কিছু করতে পারে না, ওরা মূলধারার রাজনীতি বোঝে না আর কি। এই অভিযোগ অবশ্য আমাদেরকে আগেও হচ্ছে কি আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ সরকার এবং হচ্ছে তার বিভিন্ন নেতা নেতৃবৃন্দ বলতেন আর কি, যে আমরা একটু বেশি বুঝি, আমরা বই পড়ে রাজনীতি করি, আমরা মানুষের মাঝে রাজনীতি করি না। কিন্তু আমরা মানুষকে দেখে, মানুষকে বুঝে, মানুষের মাঝে থেকেই আমরা আমাদের হচ্ছে গিয়ে যে প্রজ্ঞা হচ্ছে রাজনৈতিক প্রজ্ঞা থেকে দেখেই বলেছিলাম যে এখানে রাষ্ট্রের ব্যবস্থার কোনো বদল হয়নি, রাষ্ট্রের চরিত্রের কোনো বদল হয়নি, এখানে রাষ্ট্রের যে শ্রেণী চরিত্র তার কোনো বদল হয় নাই, এখানে যে আমাদের রাজনৈতিক সংস্কৃতি ছিল সেই সংস্কৃতিরও কোনো বদল হয়নি। তো তখনই অনেকে আমাদের এই বক্তব্যকে হয়তো গ্রহণ করেনি, সন্দেহের চোখে দেখেছে, আহ নানান রকম তকমা দেওয়া, নানা রকম ট্যাগ দেওয়ার চেষ্টাও করেছে। যত চেষ্টাই করুক, এখন কিন্তু 14 মাস পার হওয়ার পর দেখা যাচ্ছে যে আদতে যে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছিল আজ থেকে 14 মাস আগে, সেই সম্ভাবনার রীতিমতো হচ্ছে অপমৃত্যু হয়েছে। এখন হচ্ছে আর সেই স্বপ্ন হচ্ছে গিয়ে ক্রমশ বিবর্ণ হয়ে গেছে, ক্রমশ বিলীন হয়ে গেছে।
এবং বিলীন টিলীন হয়ে যাওয়ার মতো এখন হচ্ছে গিয়ে একটি জায়গায় এসে দাঁড়িয়েছে যে আচ্ছা রাষ্ট্র মেরামত করতে হবে, একটা হচ্ছে গিয়ে সংস্কার করতে হবে, এবং সেই সংস্কারের ব্যাপারটাকেও নিয়ে হচ্ছে গিয়ে আসলে পলিটিক্যাল কনসেনসাস তো তৈরি করা সম্ভব না, ঐক্যমত তৈরি করা অত্যন্ত কঠিন হয়েছে, অনেক দ্বিমত রয়েছে, ভিন্ন মত রয়েছে। তারপরও আজকে কিছুক্ষণ আগে সম্ভবত শেষ হয়েছে ঐক্যমত্য কমিশনের বৈঠক। সেই বৈঠক শেষ হওয়ার পর একটা কিছু দাঁড় করানোর চেষ্টা হচ্ছে। এটা আমি আমার আলোচনা যদি দ্বিতীয়বার সুযোগ পাই সেখানে এটার বিষয় উত্থাপন করব। তবে এইটুকু বোঝা গেল যে আসলে আমরা যাদের হাতে রাষ্ট্রেও বা সরকারের দায় দায়িত্ব দিয়ে দিলাম, বেসিক্যালি এই আন্দোলনের একটা চরিত্র ছিল, অভ্যুত্থানের একটা চরিত্র ছিল, এটি একটি অরাজনৈতিক আন্দোলন ছিল। অরাজনৈতিক যারা সামনে ছিল তারা হচ্ছে গিয়ে প্রকাশ্যে তাদের লেভেলিংটা ছিল নন পলিটিক্যাল, যদিও তারা পলিটিক্যাল পার্টির সাথেই ছিল, তাদের একটা ছাত্র সংগঠন ছিল, ডিএসএফ ছিল, গণতান্ত্রিক ছাত্র শক্তি ছিল, থাকলেও তারা গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতা হিসেবে ওখানে দাঁড়ায় নাই আর কি। গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতা হিসেবে দাঁড়ালে হয়তো জনগণ তাদেরকে তখন বিশ্বাস করতো না। তো সমস্ত ব্যানার ট্যানার গুটিয়ে রেখে তারা হচ্ছে কি সাধারণ ছাত্র হিসেবেই, কিন্তু সাধারণ আন্দোলনকারী হিসাবে, সাধারণ মানুষ হিসেবেই আমাদের সামনে এসেছিল। এবং ওই সময়কালে একটি মানুষের একটা ঐক্যবদ্ধ সমর্থনও তারা পেয়েছিল। এবং তারা তখন হচ্ছে পলিটিক্যাল একটা প্ল্যাটফর্ম সেভাবে ছিল না, একটা আন্দোলনের একটা প্ল্যাটফর্ম তারা মাত্র ছিল। এবং সেই আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে তারা যখন ঘোষণা করে বসলেন যে ডক্টর ইউনূস হবেন, নোবেল লরিয়েট হবেন হচ্ছে গিয়ে প্রধান উপদেষ্টা, এবং তিনি একটা উপদেষ্টা মন্ডলী গঠন করবেন আর কি, এরকম একটি বিষয় বললেন, তখন হচ্ছে এটা আর কোন রাজনৈতিক পক্ষ থেকে বা কোন রাজনৈতিক দলগুলো ইনক্লুডিং বাম গণতান্ত্রিক জোট কিংবা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেউই হচ্ছে গিয়ে এই ব্যাপারে হচ্ছে আমরা দ্বিমত পোষণ করিনি। আমাদের যদিও প্রফেসর ইউনূস সম্পর্কে এবং হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ আশীর্বাদ পুষ্ট তিনি, এবং তার সাথে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমাদের ক্লিন্টন পরিবারের যে যোগাযোগ ইত্যাদিতে মিলিয়ে আমরা তাকে বরাবরই হচ্ছে গিয়ে সন্দেহের চোখে দেখেছি। আমাদের বরাবরই হচ্ছে গিয়ে এই জায়গায় হচ্ছে তাকে আমরা ঠিক বাংলাদেশের মানুষ যতটা ভাবি আর যতটা গর্ব করি, তার চেয়ে বেশি হচ্ছে গিয়ে তাকে হচ্ছে মনে করি যে হচ্ছে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের ক্ষেত্রে হয়তো বাংলাদেশের স্বার্থকে তিনি জলাঞ্জলি দেবেন। এবং আমরা আস্তে আস্তে ধীরে ধীরে কতগুলো বিষয় খুব সুস্পষ্ট ভাবে প্রমাণ পেলাম, এবং তার বিরুদ্ধেও আমাদের রাজপথে নামতে হলো। রাজপথেও আমরা শুধু প্রতিবাদ উচ্চারণ করিনি, আমরা লড়াই করেছি, আমরা রোড মার্চ করেছি। এবং এটার ক্ষেত্রে তার যে রিয়াকশন সেটা হচ্ছে খুব উল্লেখযোগ্য আর কি। মনে আছে কিনা এটা রোজার মাসের কোন এক সময় তিনি একটি হচ্ছে গিয়ে জাতির উদ্দেশ্যে জাতীয় সম্প্রচার মাধ্যমে তিনি আসলেন বক্তব্য দিতে আর কি। সেই বক্তব্য দেওয়ার ক্ষেত্রে তিনি অনেক কিছু বলার মধ্যে হঠাৎ করে তিনি বলে বসলেন এই যে মানবিক করিডোর নিয়ে যে সমস্ত কথাবার্তা হচ্ছে এগুলো নাকি বাস্তব না, এটা নাকি হচ্ছে চিলে কান নিয়ে গেছে তার পিছে ছুটে যাওয়া হচ্ছে। কিন্তু বাস্তব হচ্ছে তারই প্রতিরক্ষা উপদেষ্টা, তারই পররাষ্ট্র উপদেষ্টা, জাতিসংঘেরও হচ্ছে প্রতিনিধি, সবাই বললেন যে হচ্ছে এই ব্যাপারে কাজ হচ্ছে। কেউ বলেন নাম চ্যানেল, কেউ বলেন নাম করিডোর, কেউ বলে এখানে মানবিক সহায়তা দেওয়া হবে, আর কি হবে সেটা পরিষ্কার না। আমরা তখনই হচ্ছে গিয়ে বুঝে নিলাম যে তিনি এই এজেন্ডা বাস্তবায়নের জন্য কতটা দৃঢ়। শুধু তাই না, এই শান্তির নোবেল লরিয়েট বলে বসলেন যেখানে তার দেশ বাংলাদেশ সাফার করছে মবের সন্ত্রাস দ্বারা। কথায় কথায় এখানে মবের সন্ত্রাস হচ্ছে, এখানে আমরা কথা বলতে গিয়ে অনেক সময় অনেক মেপে কথা বলতে, অনেক বুঝে সুঝে কথা বলতে হয়। মানে এখানে বিদেশি ইউটিউব ইনফ্লুয়েন্সাররা রয়েছেন আপনাদের মতো, আপনারা যারা বিদেশ থেকে ইউটিউবে প্রোগ্রাম করেন, এরকম হচ্ছে আরো দেশ বিদেশে ফ্রান্সে আমেরিকা আছেন, তারা নানা ভাবে হচ্ছে গিয়ে আমাদেরকে ট্যাগিং করেন এবং আমাদের দিকে মব লেলিয়ে দেওয়ার চেষ্টা করে সাধারণ মানুষের দিকে। এরকম এক পরিস্থিতির মধ্যে তিনি বললেন যে তিনি বন্দরকে তুলে দিবেন ডিপি ওয়ার্ল্ডের কাছে, এবং এটা একটা মহান কাজ আর কি। এই মহান কাজটা তিনি করবেন। এই কাজটিতে যারা বিরোধিতা করছে তাদের যেন জনগণ প্রতিহত করে, তিনি জনগণকে প্রতিহত করবার আহ্বান জানাইছে। কিন্তু দুঃখের কথা হচ্ছে ইউনূস সাহেবের সেই কথা জনগণ সাড়া দেয় নাই। আমরা ঢাকা থেকে ধীরে ধীরে রোড মার্চ করতে করতে চট্টগ্রাম বন্দর মধ্যে পৌঁছে গেছি, কোথাও কোথাও আমরা দেখিনি হচ্ছে গিয়ে জনগণের প্রতিরোধ। বরঞ্চ আমরা দেখেছি বিভিন্ন জায়গায় জায়গায়, সেটা ঢাকায় হোক, নারায়ণগঞ্জে হোক, কুমিল্লায় হোক, সেটা ফেনীতে হোক, সেটা
আপনার নোয়াখালীতে হোক, সেটা হচ্ছে গিয়ে আপনার চট্টগ্রামের বিভিন্ন জায়গায় হোক, আমরা সেখানে জনগণের কাছ থেকে হচ্ছে গিয়ে আমরা মানে উৎসাহ পেয়েছি, সমর্থন পেয়েছি, সহযোগিতা পেয়েছি আর কি। এবং সেই সহযোগিতা নিয়েই আমরা আমাদের কর্মসূচি সফলভাবে পালন করেছিলাম। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে হঠাৎ সেন্ট মার্টিন বন্ধ হয়ে গেল, শুরু থেকেই বন্ধ হয়ে গেল সেন্ট মার্টিন। কেন বন্ধ হলে, প্রথম তো আমাদের রেজওয়ানা আপা খুব বুঝালেন আমাদেরকে, প্রবাল দ্বীপের গুরুত্ব বুঝালেন, আমাদের পরিবেশ প্রতিবেশ সম্পর্কে অনেক জ্ঞান দান করলেন। আমরা বেশ জ্ঞানে সমৃদ্ধ হলাম। সমৃদ্ধ হলেও হিসাবটা আমাদের পুরোপুরি মেললো না, ঠিক আছে। একেবারে এইভাবে করে আমাদের পর্যটনের একটা অন্যতম কেন্দ্র সেন্ট মার্টিন, বাংলাদেশের মানুষ সেখানে যায়। তাদের মতো তো ইউরোপ ট্যুরে বাংলাদেশের সাধারণ মানুষ যেতে পারে না, থাইল্যান্ড মালয়েশিয়াও যেতে পারে না, হচ্ছে আর ইউরোপ তো দূরের কথা। ফলে একটু দুধের স্বাদ ঘোলে মেটাতে তারা একটু সেন্ট মার্টিন যায়। তাদের সেন্ট মার্টিন যাওয়াটা সাধারণ নাগরিকের বন্ধ করে দিলেন। কেন দিলেন, কিভাবে দিলেন, এটার পিছনে হচ্ছে শুধুই কি পরিবেশ রক্ষা? এই ব্যাপারে এখন হচ্ছে একদম একটা সাধারণ মানুষ, একজন শ্রমিক, একজন কৃষকও বোঝে যে তারা মিথ্যাচার করেছেন, এর পেছনে অন্য কিছু রয়েছে। তাহলে বাংলাদেশ রাষ্ট্রটি কি হচ্ছে গিয়ে আমরা আমরা যার হাতে সঁপে দিয়েছিলাম তিনি কি রাষ্ট্রের মিত্র হিসেবে ভূমিকা পালন করছেন? এটি হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নের সমাধান, এই প্রশ্নের যথার্থ উত্তর হয়তো এই মুহূর্তে আমি বা আপনারা দিলে হয়তো হাইপোথেটিক্যাল হইতে পারে, তবে এটি ফয়সালা হতে পারে যদি বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক একটি সুষ্ঠু নির্বাচন হয়। সেখানে জনগণের রায়ের ভিতর দিয়ে বোঝা যাবে পরিস্থিতি কি দাঁড়াচ্ছে। আপাতত এখানেই থামলাম। জি, জি। আপনার কাছে অনেকগুলো প্রশ্ন আমার। আমি হাসান ইমামের কাছে যাওয়ার আগে যে দেখুন, অনেকগুলো কথা বলেছেন। যে আপনি বলেছেন যে এই আন্দোলনটি ছিল ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলন। কিন্তু আবার এটাও বলছেন যে তাদের পিছনে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডও ছিল আসলে। তারা গুপ্ত ছিল, এই তো? এখন ধরেন সিপিবি, দেখুন আমি ভেরি অনেস্টলি বলি, আমি সিপিবি কে আলাদা করে মূল্যায়ন করি। তারা সংখ্যায় কম হতে পারে, কিন্তু তাদের প্রজ্ঞায় কেন এত ঘাটতি হতে পারে যে তারা বুঝতে পারলো না যে কোনটা রাজনৈতিক শক্তি আর কোনটা সাধারণ মানুষের শক্তি। আজকে আপনারা আজকে আপনারা বলছেন যে সেন্ট মার্টিনের কথা বলছেন, চট্টগ্রাম বন্দরের কথা বলছেন, আপনি বলছেন মিথ্যাচার করা হচ্ছে, প্রতারণা করা হয়েছে। তো সেক্ষেত্রে আপনারাও তো প্রতারিত হয়েছেন। তো সেইটার জন্য আপনাদের কি প্রতিষেধক আপনারা নিজেরা এখন গ্রহণ করছেন? এই দুটি প্রশ্ন আপনার কাছে আমি রাখলাম। তার আগে আমি যেতে চাই একটুখানি মোহাম্মদ ইমাম হাসান আপনার কাছে, যে আসলেই কি মানুষ, কিংবা এই আন্দোলন সম্পর্কে মানুষ এখন এই যেভাবে করে রুবেল ভাই বললেন, এটা কি মানুষ এইভাবে করে মানে অনুধাবন করতে পারছে কিনা? ধন্যবাদ সুজানা আপা। আপনি আপনি সহ আমার সহ আলোচক এবং যারা দর্শক আছেন এখন দেখছেন এবং দেখবেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনি যে প্রশ্নটি করেছেন তার আগে আমার সহ আলোচক রুবেল ভাই যে কথা বললেন যে এই যে 24 সালের 5ই অগাস্ট যেটি ঘটেছে বাংলাদেশে, এটিকে আমি না বিপ্লব তো বলার প্রশ্নই আসে না। তিনি বামপন্থী হয়ে এই শব্দটি শেষ যায় না, বিপ্লব শব্দটিরই অপমান। কিন্তু গণ অভ্যুত্থান তো প্রশ্নে আসে না। বাংলাদেশের কত শতাংশ মানুষ এটি সম্পৃক্ত হয়েছে, এবং যেটি এটি যে একটি স্টেজ ম্যানেজ ড্রামা, সো কল্ড মুনসুন রেভলিউশন বলেন, এটা তো ইউনুসে বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র সহ অপরাপর সারা পৃথিবী থেকে এটি উন্মুক্ত, যেটি কিভাবে ঘটানো হয়েছে। তো আমি আজকের বিষয়টি আসি বাংলাদেশের মানুষের এখন কি উপলব্ধি, এবং আপনার যে শিরোনামটি যে 14 মাসে রাষ্ট্রের শত্রু মিত্র, আমি সেখানে চলে আসি। বাংলাদেশের কিছু মানুষ যে এই আন্দোলনে বিভ্রান্ত হয়নি আমি বলবো না। আমার অনেক ভাইস্তা ভাইগনা যারা গত 15 দিন আগেও সৌদি আরব থেকে এক ভাইস্তা আমাকে, মাসুম নামে এক ভাইস্তা আমাকে বলছে, কাকা আপনি যখন বুঝিয়েছিলেন তখন বুঝি নাই, তখন আপনার সাথে ফেসবুকে তর্ক বিতর্ক করেছি, আপনার সাথে দুর্ব্যবহার করেছি, খারাপ শব্দ ব্যবহার করেছে, এখন আমরা উপলব্ধি করছি, আমরা ক্ষমা চাচ্ছি যে আমাদের ব্যবসা বাণিজ্য জীবন হুমকির মুখে। এটা হলো 16 থেকে 18 বছরের এক ভাইস্তার জবানবন্দি। বাংলাদেশের অধিকাংশ মানুষ যে একটা সেলিউট, একটা সিম্বলিক একটি ছবি, যে রিক্সাওয়ালা একটা সেলিউট দিল, সেই রিক্সা শ্রমিক বলেছে পায়ে কুড়াল মেরেছে। আমি নিজেও আমার পডকাস্টে অনেক রিক্সা শ্রমিক জাকির সহ অনেকে সাক্ষাৎকার নেই। তো আমি এই প্রসঙ্গে বলবো যে বাংলাদেশের মানুষ 5ই অগাস্টের কারণে
কয়েকটি বিষয় খুব পরিষ্কার হয়েছে। সেটি কি, যে বাংলাদেশের মানুষ ইউনূস সম্পর্কে যেটা ধারণা ছিল যে তিনি একটি তিনি যে একটি মুখোশ পরা ভদ্র, মুখোশ পরা কিংবা যে নোবেল লরিয়েটের আড়ালে তিনি যে একজন স্বার্থপর এবং মার্কিন ডিপ স্টেটের পোস্টার বয় এবং পুতুল এবং অন্য অন্য দেশের নাগরিক তো বটেই, তিনি অনেকগুলো দেশের নাগরিক, মার্কিন যুক্তরাষ্ট্র সহ। তো এই যে বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার হওয়া উচিত ছিল এবং হয়ে গেছে অলরেডি 14 মাসে, যে আসলে দেশপ্রেমিক শক্তি কারা, কারা আসলে দেশের ইন্টারেস্ট সার্ভ করে। এবং ইউনূস যে বলেছে আমি আন্তর্জাতিক প্লেয়ার, আমার কাছে এখানে আসবে, আমি কোথাও যাব না। আজকে সাধারণ একটা দেশের ভিসা পাওয়া যাচ্ছে না, সমস্ত বাণিজ্য বিনিয়োগ, আপনি মানুষ ভেবেছিল যে ইউনূসের কারণে ডলারের বন্যা বয়ে যাবে কিংবা বিনিয়োগের বন্যা বইবে কিংবা ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে কি পরিমাণ সাহায্য আসবে। উল্টো উল্টো কিভাবে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করে আপনি যে আকসা এবং জিসুমিয়া চুক্তির জন্য জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পিছনে সাথে কি পরিমাণ প্রেসার দিয়েছে, তিনি রাজি হননি। সেটিকে করে আজকে বাংলাদেশকে তুলে দেওয়ার বন্দোবস্ত হচ্ছে। এই প্রসঙ্গে আমি একটি কথা বলি। ভারতের ক্ষেত্রে একটি কথা প্রচলিত আছে, গোখলের এটি আমি জানি না এটা কার উদ্ধৃতি, গোখলের নাম দিয়ে বলা হয়, হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। আমি বলি বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা, বাংলাদেশের আমি বলবো একমাত্র জাতীয়তাবাদী নেতা, একমাত্র যিনি he cannot compromise with the interest of Bangladesh, with the interest of the sovereignty of Bangladesh, like our father of the nation। মানে জীবনের বাংলাদেশের মানুষের নিজের মাথা নত করেনি, মেরুদণ্ড শক্ত করেছে এবং বাংলাদেশের মানুষের মাথা হেট করেনি। তিনি যে কথা তিনি কয়েক বছর আগে বলেন, আমি প্রায় বলি যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেটা বহু বছর আগে উপলব্ধি করেন, সেটা সমস্ত বাংলাদেশ তো অনেক পরের কথা, তার সমসাময়িক পর্যায়ে কোনো রাজনীতিবিদ 5 বছরের মধ্যে ভাবতে পারেননি। সেজন্যই তিনি বাঙালি জাতিকে একটি স্বপ্নহীন আশাহীন একটি জাতিকে 2008 সালে ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের মাধ্যমে একটি সুনির্দিষ্ট যে বাংলাদেশ এমন একটা রাষ্ট্র ছিল যেটি প্যারাসিটামল দিয়ে চলতো, জ্বর হোক, কিডনি রোগ হোক, ক্যান্সার হোক, প্যারাসিটামল দিয়ে চলতো। শেখ হাসিনা একমাত্র নেত্রী, একমাত্র, তাকে আমি প্রধানমন্ত্রী বলবো না, শি ইজ এ স্টেটসম্যান আফটার আওয়ার ফাদার অফ দ্য নেশন। স্টেটসম্যান কেন বলছি? স্টেটসম্যান politician terms for the next election, statesman terms for the next generation, and she sacrificed her whole life। শেখ হাসিনা দুটো জিনিস, তার বাবার স্বপ্ন, নিজের বাবার স্বপ্নের জন্য নিজের স্বপ্ন জলাঞ্জলি দিয়েছেন এবং জনগণের স্বপ্নের জন্য নিজের স্বপ্নকে এবং নিজের স্বপ্নকে জনগণের মধ্যে ট্রান্সফর্ম করেছেন। আমি একটু আগে 5 লাইনের একটা লেখা লিখেছিলাম, এটা আমি এখনো ফেসবুকে দেইনি। সেটা হচ্ছে কি, শেখ হাসিনা 2008 সালে বাংলাদেশের মানুষের জীবন মান তথা অর্থনৈতিক ও সামাজিক রূপান্তর ঘটাননি, শুধু তিনি করেছেন কি মানুষের চিন্তা এবং স্বপ্নের রূপান্তর ঘটিয়েছেন। কিভাবে ঘটিয়েছেন? এক সময় শিক্ষা, ভালো পোশাক পরা, ভালো থাকা এটি মনে করা হতো যে উচ্চবিত্ত কিংবা উচ্চ মধ্যবিত্তের কাজ। শেখ হাসিনা হচ্ছেন সেই নেতা যিনি কিভাবে চিন্তা এবং স্বপ্নের রূপান্তর ঘটিয়েছেন। আজকে কৃষক, শ্রমিক, তিনি যে এই কমিউনিস্ট পার্টিতে সাধারণ মানুষের রাজনীতি করেন। আসলে বাংলাদেশের সবচেয়ে বড়, আমি বলি যে এই যে বঙ্গবন্ধু ছিলেন যে যেটি তিনি বাকশালের মাধ্যমে এই যে সমাজতন্ত্র কায়েম করতেন, শেখ হাসিনা হলেন সত্যিকার অর্থে মেহনতি মানুষের নেতা। এই যে কৃষক, শ্রমিক, কুলি, মুটি মজুর, তাদের সন্তানরা পর্যন্ত আজকে বড় হওয়ার স্বপ্ন দেখছেন। তিনি স্বপ্নের পারদটিকে এমন ভাবে ছড়িয়ে দিয়েছেন, এটি হলো একজন নেতা এবং রাষ্ট্রনায়কের সবচেয়ে বড় সফলতা, যে তিনি তার স্বপ্নকে জনগণের মধ্যে ছড়িয়ে দেন এবং জনগণ সেটাকে নিজের স্বপ্ন মনে করেন। শুধু অর্থনৈতিক রূপান্তর না, স্বপ্নের রূপান্তর করেছেন, চিন্তা রূপান্তর করেছেন। এ কারণে আমি বলি আজকে বাংলাদেশে শেখ হাসিনার বলা প্রতিটি কথা আজকে সত্য প্রমাণিত হয়েছে। এজন্য আমি একটি কথায় বারবার বলি এবং প্রোগ্রাম করেছি যে শেখ হাসিনার সব কথা আজ সত্য প্রমাণিত। তিনি যখন বলতেন আমার কাছে সেন্ট মার্টিন যাচ্ছে, ভাই যে সেন্ট মার্টিনের কথা বলছেন, আমি সেন্ট মার্টিন দিলে ক্ষমতা থাকতে পারবো আমার কাছে, এবং এই যে রাখাইন স্টেট, আমাদের পার্বত্য চট্টগ্রাম, ভারতের 7 সিস্টার্স নিয়ে একটি রাষ্ট্র করবার চক্রান্ত, যেটি বারবার মার্কিন যুক্তরাষ্ট্রের বার্মা অ্যাক্টের মাধ্যমে। আসলে টার্গেট হলো মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির মাধ্যমে
চায়না প্রথম টার্গেট, দ্বিতীয় টার্গেট ভারত, ভারতকেও ভেঙে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আসলে এটা মার্কিন যুক্তরাষ্ট্র ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যেরকম রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগিয়েছে, ব্যাটল ফিল্ড হচ্ছে ইউক্রেন, কিন্তু আসলে যুদ্ধ চলছে রাশিয়ার সাথে, লেড বাই ইউএসএ, এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যুদ্ধ। ঠিক একই ভাবে বাংলাদেশ হচ্ছে ব্যাটল ফিল্ড, যুদ্ধটা হবে মার্কিন যুক্তরাষ্ট্রের চায়নার সাথে। আমি কয়েকদিন আগে একটি মন্তব্য করেছিলাম যে আমি 5 থেকে 10 বছরের মধ্যে দক্ষিণ এশিয়া একটি যুদ্ধ দেখতে পাচ্ছি। সেই যুদ্ধ কোথায়? আমি যুদ্ধ দেখতে পাচ্ছি চায়নার সাথে, ওই যে চীনের একটি অংশ, এটা তাইওয়ান। চীন এবং তাইওয়ানকে চীন দখল করবে, যেমনটি, এবং সেটি মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়াকে যেরকম উস্কে দিচ্ছে ইউক্রেনে অ্যাটাক করার জন্য, ঠিক একই ভাবে চীনকে উস্কে দিচ্ছে তাইওয়ানকে অ্যাটাক করার বা দখল করার জন্য। আমি ভবিষ্যৎবাণী করলাম 5 থেকে 10 বছরের মধ্যে আমরা এই অঞ্চলে যুদ্ধ দেখবো, এবং পরবর্তী টার্গেট ভারত। এ কারণে আমি বলছি, এই যে ইউনুস তো মার্কিন পোস্টার বয়, এবং এই দেশদ্রোহী আমি তাদেরকে সরাসরি দেশদ্রোহী চক্র বলছি, আমি জেনে বলছি। এই দেশদ্রোহী চক্রের অধিকাংশই হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক। তারা দেশটিকে তাদের প্রভুদের কথা অনুযায়ী সমস্ত কিছু করছে। আর দুর্ভাগ্যজনক ভাবে বাংলাদেশের রাজনীতি যারা দলগুলো আছে, বিএনপিকে আমি একটি রাজনৈতিক দল মনে করি, কিন্তু আনফরচুনেটলি তাদের ক্ষমতা লোভ এবং তাদের অর্থবিত্তের লোভে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে তাদের নেতারা এবং সাধারণ কর্মীরা। যে চিন্তা ভাবনা পোষণ করে, যেটুকু বোঝেন সেইটুকু খালেদা জিয়া কিংবা তার বর্তমান প্রধান তারেক জিয়া সেটি বোঝেন কিনা, বুঝলেও নিজেদের ব্যক্তিগত স্বার্থ, অর্থ, লোভ, এগুলো তাদের আসলে চিন্তা শক্তিকে বিলোপ করে দিয়েছে। এবং আমি দেশদ্রোহী, এবং ইউনুস হলো একটি মুখোশ, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র পুরো খেলাটি খেলেছে, জঙ্গি জামাতিদেরকে দিয়ে খেলাটি খেলেছে। এবং যেটি অধিকাংশ সময় আওয়ামী লীগের ব্যর্থতা হলো, আওয়ামী লীগ দুর্ভাগ্যজনক ভাবে গত 15 বছরে যারা সত্যিকারের আওয়ামী লীগার তাদেরকে দূরে সরিয়ে ব্যবসায়ী, সামরিক আমলাতন্ত্র, এলিট সিন্ডিকেট আওয়ামী লীগকে দুর্বল করে গণমানুষের আওয়ামী লীগকে গণবিচ্ছিন্ন করেছে, যার সুযোগটি, এবং ছাত্রলীগ আওয়ামী লীগের ওই জামাত এবং জঙ্গিরা ঢুকে আওয়ামী লীগকে দুর্বল করেছে, রাষ্ট্রকে দুর্বল করেছে। এবং একই সাথে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা যেভাবে রাষ্ট্রকে দেখেন, বাংলাদেশের মানুষকে দেখেন, দুঃখজনক হচ্ছে আওয়ামী লীগের অধিকাংশ নেতা মনে হচ্ছে ক্ষমতাটিকে ভোগ করেন, জনগণের সাথে অ্যালাইন না। আমি সবার কথা বলছি না, যারা এলিট সিন্ডিকেট করেছে তাদের কথা বলছি। আমি মনে করি আজকে শত্রু মিত্র জনগণ কর্তৃক চিহ্নিত। বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে জনগণ। জনগণ এখন বর্তমান বাংলাদেশে তাদের সবচেয়ে বড় বন্ধু মনে করে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে, এবং খুব শীঘ্রই তিনি ফেরত আসবেন। এবং যার জন্য আজকে ইউনুস সেফ এক্সিটের কথা বলছে, এবং নর্ডিক কান্ট্রির ডিপ্লোমেটরা আপনার সাবের হোসেন চৌধুরীর সাথে দেখা করছেন, হয় একটি রিফর্মড আওয়ামী লীগ করতে, অথবা তার মাধ্যমে শেখ হাসিনাকে কোনো মেসেজ দিতে। কিন্তু এই হচ্ছে বর্তমান বাংলাদেশের চিত্র। আমি ডাক্তার সাজিদুল হক রুবেল, আমরা মানে হয়তো হোসেন মোহাম্মদ ইমাম যেটি বললেন তিনি হয়তো আওয়ামী লীগের চোখ দিয়ে বললেন, কিন্তু তার সেই কথাগুলো আপনাদের চোখেও বয়ানে মিল কিনা, এখন মিল দেখতে পান কিনা? আগের দুটো প্রশ্নটা যুক্ত করে দিলাম আর কি। হ্যাঁ, আপনি প্রথমত আমার দিকে দুটো প্রশ্ন আগের থেকে তাক করে রেখেছেন। তার প্রথম প্রশ্নটি হচ্ছে, এই যে গণ অভ্যুত্থান, এটার পিছে যে কোনো রাজনীতি আছে, রাজনৈতিক শক্তি আছে, এটা কমিউনিস্ট পার্টি কি টের পায় নাই? এটা একটা প্রশ্ন ছিল। আরেকটি প্রশ্ন হলো দেশের স্বার্থ বিরোধী যে উদ্যোগগুলো ইউনূস সাহেব নিয়েছে, এটার ব্যাপারে কি হচ্ছে কোনো প্রতিষেধক নিয়েছে কমিউনিস্ট পার্টি? আমার স্মৃতি বলে এই দুটো কোশ্চেন আপনি আমাকে করেছিলেন। এরপর হচ্ছে হোসেন মোহাম্মদ ভাই, ইমাম ভাইয়ের বক্তৃতা শুনে আমি তো ব্যাপক প্রলুব্ধ। আমি কি ওই প্রশ্নে থাকবো না এই প্রশ্নের উত্তর দিব, এটা নিয়ে আমি একটু কনফিউজ। তারপরেও আমি মনে করি মিল রেখে কথা বলার চেষ্টা করি একটু। প্রথমে হচ্ছে আগের জায়গায় যাওয়ার আগে আপনার সুলতানা আপার প্রথম যে প্রশ্ন ফেলে আসছিলেন, সেটা যাওয়ার পর আবার থার্ড একটা কোশ্চেন করেছেন যে হোসেন ইমাম ভাই যেটা হলে বললেন, হোসেন মোহাম্মদ ইমাম ভাই, যে বাংলাদেশের মানুষ সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে যে কথাগুলো বললেন সে তার সাথে আমি একমত কিনা। আমি একটু বলি তাহলে একটু বুঝে যাবে আর কি। আমি তার আলোচনার কতগুলো চ্যাপ্টার আছে, এইটুকু আলোচনার মধ্যে আমি এটাকে দুটো চ্যাপ্টার একটু ভাগ করতে পারি। একটি চ্যাপ্টার হচ্ছে তিনি বর্তমান শাসক গোষ্ঠী বা বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এবং তার প্রধানকে
তিনি একটি বিশ্লেষণ করেছেন, এটি একটি ব্যাপার। আর এখানে আরেকটি চ্যাপ্টার হচ্ছে তিনি হচ্ছে গিয়ে শেখ হাসিনা সম্পর্কে তিনি একটি আলোচনা করেছেন, আরেকটি হচ্ছে বাংলাদেশ মানুষ এমনটা ভাবছে। এই তিনটি জিনিস, এই তিনটি জিনিসের কাছে প্রথম জিনিসটি যেটি হচ্ছে আমি ধরে নিচ্ছি, সেটি হচ্ছে যে এই ইন্টারিম গভর্নমেন্ট এবং ইউনূস সরকার সম্পর্কে হোসেন মোহাম্মদ ইমাম ভাই যা বলেছেন তা আমার সাথে, তার সাথে খুব একটা আমি ভিন্নমত পোষণ করছি না। আর তৃতীয় যে বিষয়টা বলছেন, আমি দ্বিতীয়টা আপাতত স্কিপ করছি। তৃতীয় যে বিষয়টা বলেছেন সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ হচ্ছে গিয়ে না, দ্বিতীয় বিশ্বাস বিষয়টা করছে, স্কিপ করেন প্রত্যাশা না। করছে দ্বিতীয় যে শেখ হাসিনা উইল ব্যাক। রুবেল ঠিক ভাই, আছে, দ্বিতীয় বিষয়টা স্কিপ করেন না, কারণ সে আরে বলছে না স্কিপ করি নাই, ওটাকে আমার আলোচনার সুবিধার্থে রেখে দিচ্ছি, ওটা তো মূল আকর্ষণের জায়গা, ওটাকে রেখে দিই আর কি। রেখে 3 নম্বর বোরিংটা আগে বলে নিই আর কি। বোরিং এর জায়গাটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ আসলে এখন খুবই হতাশ এবং কনফিউজড। তারা জানে না সমস্যা থেকে বেরিয়ে আসবে কিভাবে করে। তবে তারা এতটা বোকা নয় যে তারা, তারপর আপনার যতই বলেন দেশের বাইরে থেকে, আপনার যতই বলেন যে শেখ হাসিনা ফিরে আসছে ফিরে আসছে ফিরে আসছে, কিন্তু বাংলাদেশের মানুষ তার কোনো লক্ষণ দেখেন না, দেখেন না। আওয়ামী লীগের কিছু কর্মী, এটা সংখ্যাটা অবশ্য প্রতিদিনই বাড়ে, জমায়েত বড় বড় জমায়েত হচ্ছে, তারপরে হচ্ছে তারা মিছিল করবার চেষ্টা করে, তাদেরকে হচ্ছে পুলিশ নিপীড়িত করে, পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে। এখনো বাংলাদেশে হচ্ছে গিয়ে আওয়ামী লীগের যে কর্মীদেরকে ফেলে গেছেন, সেই কর্মীরা হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় হচ্ছে গিয়ে লাঞ্ছিত হচ্ছে, মবের শিকার হচ্ছে, তাদের সম্পদ হানি হচ্ছে, তারা গ্রেপ্তার হচ্ছে, তারা জেলখানাগুলো ভরে উঠেছে, ঢাকার জেলখানাগুলো, বাংলাদেশের জেলখানাগুলো ভরে উঠেছে তাদের দ্বারা। এই সমস্ত পরে তারা কোনো প্রতিকার পাচ্ছে না। তারা সত্যিকার অর্থে কিছু ফাঁকা আওয়াজ ছাড়া আওয়ামী লীগের হচ্ছে গিয়ে নিপীড়িত কর্মীরা কোনো নেতৃত্ব পাচ্ছে না, কোনো দিক নির্দেশনা পাচ্ছে না, তারা কিছুই পাচ্ছে না। এইটা হচ্ছে আওয়ামী লীগের কর্মীদের অবস্থা। এবং তার আশেপাশে যে বাংলাদেশের সাধারণ মানুষ আছে, জনগণ আছে, যারা এই মুহূর্তে হতাশ, কিন্তু তারা এই মুহূর্তে আসলে কোনো সমাধানের পথ আপাতত খুঁজে পাচ্ছে না। এবং আপনারা যে অ্যাঙ্গেলে, আপনি যে অ্যাঙ্গেলে বলছেন, সেই অ্যাঙ্গেলে হচ্ছে গিয়ে মানুষ বিশ্বাসযোগ্য এখন পর্যন্ত কোনো হচ্ছে গিয়ে মানে কোনো বিশ্বাসযোগ্য কোনো হচ্ছে পূর্বাভাস হচ্ছে আসলে বাংলাদেশের মানুষ পাচ্ছে না, পায়নি। এবার আসি হচ্ছে আপনি দ্বিতীয় বিষয়, যেটা আমি আপাতত তখন স্কিপ করে গিয়েছিলাম, এবং সেই বিষয়টার সাথে আমি সুলতানা আপার যে প্রশ্ন, সেই প্রশ্ন যে আপনারা কি আগে বুঝতে পারেন নাই ভাই, 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের পর বাংলাদেশের কমিউনিস্ট পার্টির তৎকালীন সাবেক সভাপতি, তিনি একজন সাধারণ মানুষ, খাস শ্রমিক, লতিফ বাহনী জুট মিলের থেকে উঠে আসা শ্রমিক, কমরেড শহীদুল্লাহ চৌধুরী, তিনি কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি হয়েছিলেন। তখন তিনি সাবেক সভাপতি হিসাবে এক সম্মেলনে লালবাগের নবাবগঞ্জ সেকশনে, আমি সেখানে ছিলাম, ঢাকা কমিটির জেনারেল সেক্রেটারি ছিলাম আমি, ঢাকা মহানগরে। আমি তার বক্তব্য শুনে একটু অবাক হয়েছিলাম, তখন সে হিসাব মিলাইতে পারি নাই। কিন্তু তার প্রজ্ঞাকে আমি আজকে এখানে, তিনি মারা গেছেন 24 সালের 5 আগস্টের পরেই মারা গেছেন শহীদুল্লাহ ভাই, তো হচ্ছে আমি তাকে শ্রদ্ধা করতেছি এবং তার সেই বক্তব্যকে আমি স্মরণ করতেছি 11 বছর পরে আজকে এখানে এসে। তিনি বলেছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী, এই যে 5 জানুয়ারিতে, এই যে 2014 সালে আপনি যে নির্বাচনটা এমন ভাবে করলেন, এমন ভাবে করার মধ্য দিয়ে, ঠিক আছে, বাংলাদেশ এবং আপনার দল উভয়ে প্রচন্ড ক্ষতি করে দিয়ে গেলেন, এবং এমন জায়গায় আপনি পৌঁছে গেলেন যে আপনি তো আর গণতান্ত্রিক ভাবে আপনার হচ্ছে ক্ষমতার অবসান হবে না, আপনি তো আর ভোটের মাধ্যমে ক্ষমতা থেকে চলে যাবেন না, যেভাবে করে আপনি 2001 সালে গেছেন, এইভাবে করে আর আপনি যেতে পারবেন না। অনেক রক্তের স্রোতের মধ্য দিয়ে আপনাকে চলে যেতে হবে। তখন আমার কাছে মনে হচ্ছিল এই প্রেডিকশন, এটা কি বললেন, এতটা হার্ড এন্ড টাফ প্রেডিকশন তিনি বললেন। এবারের জন্য একটু গন্ডগোল হয়েছে, একা একা নির্বাচন করছে আওয়ামী লীগ, নিশ্চয়ই পরে নির্বাচনের ক্ষেত্রে আওয়ামী লীগ বিষয়টা রিয়েলাইজ করবে এবং তখন হচ্ছে আরো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে এবং সকল দল সেখানে পার্টিসিপেটস করবে। তখন আমার ওই তরুণ মনে, 11 বছর আগের মনটা মনে হয়েছিল না এটা খুব বেশি কঠিন কথা বলে ফেললেন, কিন্তু সেই কঠিন কথাটাই কিন্তু শেষ পর্যন্ত 11 বছর পরে, তার মৃত্যুর কয়েক মাস আগে তিনিও দেখে গেলেন এবং আমরাও দেখলাম, বাংলাদেশের মানুষও দেখলেন যে এই বিষয়টি প্রেডিক্ট করতে পারলেন না হচ্ছে আমাদের
মানে ইমাম ভাইয়ের যে হচ্ছে স্টেটসম্যান যাকে বললেন তার কথা। আমাদের মতো তুচ্ছরা অনেক আগেই বলছিল 20 সালের আপনার হচ্ছে গিয়ে 24 সালের দুঃখিত 18 সালের নির্বাচনের পর আমরা বলেছিলাম যে হচ্ছে গিয়ে গণ অভ্যুত্থান হবে। তখন তারা ভাবছে বিএনপি কে যেভাবে করে দাবিয়ে রাখা যায়, জামাতকে যেভাবে করে তারা ম্যানেজ করে ফেলে, তো বিএনপি কে দাবিয়ে আর জামাতকে ম্যানেজ করে ক্ষমতায় থাকা যাবে। এবং তখন আমি সম্ভবত 23 সালে নির্বাচনের আগ দিয়ে, তাফসিল ঘোষণার আগ দিয়ে একটা টক শোতে যমুনা টিভিতে আমি বলেছিলাম, সেটা আমি কিছুক্ষণ আগে দেখতেছিলাম এবং আমি অবাক হয়েছিলাম। তখন আমরা এটা বলছিলাম, তখন আমাকে বলতেছিল যে হচ্ছে অ্যাঙ্কর যিনি ছিলেন যমুনা টিভির অ্যাঙ্কর, এই যমুনা টিভি এখন অভ্যুত্থান নিয়ে খুব তারা হচ্ছে ছাত্র জনতার বাহবা পেয়েছেন, কিন্তু যমুনা টিভির অ্যাঙ্কর সেখানে হচ্ছে তখন বলছিলেন আমাদের আপনার কিভাবে করে আওয়ামী লীগকে করবেন, কিভাবে করে আওয়ামী লীগকে ঠেকাবেন, হচ্ছে বিএনপি লক্ষ লক্ষ লোক জমায়েত করে 2023 সালের 28 অক্টোবর সেখানে 8 মিনিট নয়াপল্টনে দাঁড়াতে পারে নাই, 8 মিনিট সেখানে দাঁড়াতে পারে নাই। তো কিভাবে করে সম্ভব? তো আমি তখন বলেছিলাম যে এই আন্দোলনটা এখন পর্যন্ত করছে বিএনপি করছে, কিন্তু আপনারা এইভাবে করতে করতে সমগ্র জনগণকে আপনাদের শত্রু বানায় ফেলবেন, একটা প্রজন্মকে আপনারা শত্রু বানায় ফেলতেছেন, একটা প্রজন্মের সাথে আপনারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। এবং যখন জনগণ ভার্সাস আপনার সরকার হবে, যখন জনগণ ভার্সাস হচ্ছে গিয়ে আওয়ামী লীগ হবে, তখন এটা অত্যন্ত কঠিন লড়াই হবে। এই পৃথিবীর যে কোনো শক্তির জন্য লড়াই হবে, কমিউনিস্টদের জন্য কঠিন লড়াই হবে। এই যে নেপালে যে গণঅভ্যুত্থানটা ঘটলো, নেপালের সরকারটা কার সরকার ছিল? কেপি ওলির সরকার ছিল, কমিউনিস্টদের সরকার ছিল, ঠিক আছে? সেই কমিউনিস্টদের সরকারেরও তো গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে বিদায় নিতে হলো, হচ্ছে কাঠমান্ডুতে বিদায় নিতে হলো নেপালে, এবং একই ধরনের কাছাকাছি ধরনের, যদি ওটা মাত্র 1.5 দিনের আন্দোলন, এখানে তো 37 দিন লাগছে, 1.5 দিনের আন্দোলনের মধ্য দিয়ে সেখানে হচ্ছে কি কমিউনিস্টদের সরকারেরও হচ্ছে কি একইভাবে পতন ঘটলো আর কি। তারপরও এখানে এটা যেটা বিষয় হচ্ছে যে আমরা বহু সংলাপের মধ্য দিয়ে, বহু আলোচনার মধ্য দিয়ে আমরা এটা বোঝাবার চেষ্টা করেছি যে গণতন্ত্রের মধ্য দিয়ে হচ্ছে গিয়ে আপনাদের জন্ম হয়েছে, আওয়ামী লীগের জন্ম হয়েছে, এটা একটা ঐতিহাসিক রাজনৈতিক দল, এটা কোনো ক্যান্টনমেন্টের জন্ম হয় নাই। ফলে গণতন্ত্রের এই ঐতিহ্যের জায়গাটা, গণতন্ত্রের এই চর্চার জায়গাটা হচ্ছে গিয়ে আপনারা ম্যানিপুলেট করেন। আমরা তো 18 সালের নির্বাচনের পর দেখেছি আজকে আসলে আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ বাইরের থেকে, মানে তার যে অবয়ব সেটার থেকে হচ্ছে সে তার পতন ঘটেছে, কিন্তু বেসিক্যালি আওয়ামী লীগের রাজনীতি এবং আওয়ামী লীগের পার্টিটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেই 18 সালে রাতের বেলা নির্বাচনের মধ্যে দিয়ে, যেখানে পুলিশকে ব্যবহার করে, প্রশাসনকে ব্যবহার করে সেই নির্বাচনটা জিতা হয়েছিল। আওয়ামী লীগের আমার আশেপাশে অনেক বন্ধু ছিল, নেতাকর্মী ছিল, আমি নিজেও প্রার্থী ছিলাম 18 সালের নির্বাচনে, এইখানে এই ঢাকা 15 আসনে আমি প্রার্থী ছিলাম, এই যেখানে বসে কথা বলতেছি এখানে আমি প্রার্থী, 8 সালে প্রার্থী ছিলাম, 18 সালে প্রার্থী ছিলাম। এবং আমি অনেক দেখেছি আমাদের আওয়ামী লীগের বন্ধু বান্ধব, তারা হচ্ছে খুব বিরক্ত হয়েছিল, আরে আমরা তো এমনি জিততাম, আমরা এমনি ভোট দিতে যাব, আমার ভোটটাও আমি এখানে একটু দিতে পারি, রেসপন্ড করবো আমি আমি ভোট দিতে পারলাম না। রুবেল না ভাই, ভাইকে। আমার কথা শেষ করে, আমি আপনার কথার সময় কোনো আলোচনা করিনি আর কি। হ্যাঁ জি। আমি এই দেশে বসে, এই মাটিতে বসে হচ্ছে গিয়ে আমি রাজনীতি করি। বিএনপি জামাত ক্ষমতা আসার পর আমি হলাম প্রথম ছাত্র নেতা সাজিদুল হক রুবেল, যাকে গ্রেফতার করা হয়েছিল জননিপত্র মামলায়। তখনও হচ্ছে গিয়ে লিয়াকত শিকদার ভাই বা নুরুল ইসলাম বাবু ভাই কিংবা শাহরিয়ার কবির তখনও জেলখানায় ঢোকে নাই 2001 সালে। আমি 15 নভেম্বর প্রথম কেন্দ্রীয় কোনো ছাত্র নেতা বিএনপি জামাত ইসলামের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে গ্রেফতার হয়েছি, জননিরাপত্তা আইনে মামলা খেয়েছি, জেল খেটেছি। ফলে আমি যেমন হচ্ছে গিয়ে বিএনপি জামাতের বিরুদ্ধে লড়াই করেছি, শিবিরের বিরুদ্ধে লড়াই করেছি, তেমনি ভাবে আমি হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। এবং ঠিক এই জায়গায়, এই ঘর থেকে আমার বাড়ি ঘেরাও করে রোড ব্ল্যাক করেও কিন্তু হচ্ছে গিয়ে আওয়ামী লীগ আমাকে 2022 সালে এখান থেকে কিন্তু আমাকে তুলে নিয়ে চলে গিয়েছিল, এবং প্রথম 18 ঘন্টা তারা স্বীকার করেনি, আমাকে গ্রেপ্তার করেছে। অনেক ঘটনা আছে, অনেক হতাশার ঘটনা আছে, যে ঘটনার মধ্য দিয়ে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দই আওয়ামী লীগকে হচ্ছে প্রথম ধাক্কাটা দিয়েছে, প্রথম তাকে ধ্বংস করেছে। তারপরের কাজটা তো আওয়ামী লীগের জন্য শত্রু হিসেবে পয়দা করে রেখেছে, তারা তো তাকে ধ্বংস করবে, তাকে ধ্বংস করবে। ওই যে 23 সালের আমি 28 অক্টোবরের কথা বললাম না, সেদিনের কথা ফিরে যান, সেদিনের ইতিহাসে ফিরে যান। নয়াপল্টনে বিএনপি কে উড়ে আয় দিলেন, বিএনপি সমাবেশ বন্ধ করে দেওয়া হলো। তারপর সেদিন রাতেই মির্জা ফখরুল অ্যারেস্ট হলেন, রিজভী অ্যারেস্ট হলেন। অথচ ওই নয়াপল্টন থেকে কয়েকশো গজ দূরে শাপলা চত্বরে সেই দিনই জামাত ইসলামের সমাবেশ হচ্ছিল। সেই সমাবেশটা ছিল শান্তিপূর্ণ সমাবেশ, প্রেমময় সমাবেশ ছিল। সেই সমাবেশে আওয়ামী লীগের পেটোয়া পুলিশ আর জামাত পরস্পরের সাথে ফুল বিনিময় করেছে, পরস্পরের সাথে ফুল বিনিময় করেছে। ফলে একদিকে হচ্ছে গিয়ে
এক ধরনের ট্রিটমেন্ট নয়াপল্টনে, আরেক ধরনের ট্রিটমেন্ট হলো সাপ্লাই। এই যে বিষয়টি, এই বিষয়টির মধ্য দিয়ে আসলে তখনই অনেকখানি স্টেক লস করে ফেলেছেন, এবং তখন আমরা বারবার 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 এটা বলেছি। জনগণ তাতিয়েছিল একটি গণঅভ্যুত্থানের জন্য, একটি গণঅভ্যুত্থানের জন্য, এবং একটি কোটা বিরোধী, একটা কোটা বৈষম্য বিরোধী আন্দোলন, একটি হলো শ্রেণী পেশার আন্দোলন বলা যায়। সেই আন্দোলনটা থেকে হচ্ছে যে এত বড় একটি ঘটনা ঘটে যাবে, এটা বড় ঘটনা ঘটে যাবে, এই ঘটনাটা ঘটবার জন্য যে হচ্ছে যে ভুল নীতি, যে দুর্নীতি হচ্ছে গিয়ে করে আসা হয়েছে, তার কারণে এখানে হচ্ছে গিয়ে অশুভ শক্তি এটার ভিতরে হাত ঢুকাতে পেরেছে। কিন্তু হাত ঢোকানোর সুযোগ দিলেন কেন? হাত ঢোকানোর সুযোগ দিলেন কেন আমেরিকাকে? হাত ঢোকানোর সুযোগ দিলেন কেন জামাত ইসলামকে? এই সুযোগটা তো হচ্ছে আপনারা দিয়েছেন। আপনারা তো চেষ্টা করেছেন, যুগের পর যুগ ধরে চেষ্টা করেছেন হচ্ছে আমেরিকার সাথে ভালো সম্পর্ক রাখবার জন্য। 22 সালে তো দীর্ঘদিন মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করেছিলেন তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী, করেননি শেখ হাসিনা তখন হচ্ছে কি আমেরিকা থাকার চেষ্টা করার জন্য? তারপরে আমেরিকার প্রশাসনের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয়নি, তারা লবিস্ট নিয়োগ করতে পারেনি, সাক্ষাৎ হয়নি, এতদিন থাকার পরও আবার ফিরে গেছেন। অনেক বড় লটবহনে তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। ফলে ইউনূসের সাথে শেখ হাসিনার যে আর প্রতিযোগিতা, ওইবার সেই তিনি অসুস্থ প্রতিযোগিতা ছিলেন। ইউনূস সফল হয়েছে, ঠিক আছে, আর ব্যর্থ হয়েছে হচ্ছে শেখ হাসিনা। প্রতিযোগিতা কি ছিল? সেটা ছিল আমেরিকাকে, মার্কিন সাম্রাজ্যবাদকে ম্যানেজ করবার। তো এই হচ্ছে বিষয় আর কি, একটু বললাম, একটু রূঢ় হয়ে গেছে। দ্বিতীয় প্রসঙ্গটা এই জন্য স্কিপ করতে না, চাইছিলাম। শেখ হাসিনা সেবার ধন্যবাদ। যে অনেকদিন ছিলেন, তিনি অসুস্থ ছিলেন। আমি যতখানি জানি তার একটা সার্জারি হয়েছিল। যাই হোক, আপা হুসাইন এই মোহাম্মদ, বিষয়ে আমার একটু রেসপন্ড আছে। জি বলুন। কারণ হলো যেহেতু উনি বললেন, প্রথমত হলো বঙ্গবন্ধু কন্যা, আহ, তিনি তো কমান্ডার ইন চিফ বা আওয়ামী লীগের সভাপতি বা প্রধানমন্ত্রী, মূল টার্গেট হলেন তিনি। তো তিনি, আপনারা যে বলেন তিনি কর্মীদের রেখে চলে গেছেন, এখন তিনি তাকে, তাদের উদ্দেশ্য ছিল ডিপ স্টেটের উদ্দেশ্য ছিল গাদ্দাফির মতো গণভবনে তাকে হত্যা করা। যদি হত্যা করতে পারতো আওয়ামী লীগ 50 বছর করে আওয়ামী লীগ সংগঠন হিসেবে টিকে থাকতো কিনা আমি সন্দিহান। এটা আমার ব্যক্তি, আমি আমার ক্ষুদ্র রাজনৈতিক যেটুকু পড়াশোনা মানে বোধ বুদ্ধি আমি বিশ্লেষণ, শেখ হাসিনার বেঁচে যাওয়া আজকে শেখ হাসিনার কণ্ঠকে তারা সবচেয়ে বেশি ভয় পাচ্ছেন। শেখ হাসিনার বেঁচে যাওয়ায় ডিপ স্টেটের এই সোকল্ড মনসুন রেভুলেশন বা সোকল্ড এই যে 5ই অগস্টের যে আপনি অভ্যুত্থান বলেন আর যেই নামে বলেন, ব্যর্থ হয়েছে। প্রথমত ব্যর্থ হয়েছে এই কারণে বলি। এবং শেখ হাসিনার প্রতি তার জনগণ সাধারণ, আপনি ভুলে যান উচ্চবিত্ত মধ্যবিত্ত বা আপনারা যারা বাম বাম সংগঠন করেন, আপনারা সংখ্যায় কম হলো, আপনাদেরকে আমি রেসপেক্ট করি, আপনাদের মধ্যে দেশপ্রেম আছে, এটা আমি বলবো। কিন্তু দুর্ভাগ্যজনক হলো বঙ্গবন্ধু বামদের সম্পর্কে একটি মূল্যায়ন করেছিলেন অসমাপ্ত আত্মজীবনীতে। বাংলাদেশের মানুষ চলে পায় মাটিতে, আর বামরা চলে হলো হেলিকপ্টারে। এই জন্য বলে বঙ্গবন্ধু বলেছিলেন মানুষ যতটুকু বুঝে ততটুকু দিতে হয়, ততটুকু বলতে হয়। এই জন্য বাংলাদেশের মানুষের পালস দুর্ভাগ্যজনক ভাবে কমিউনিস্ট পার্টি বা বাম সংগঠন বা বামরা বোঝে না। বঙ্গবন্ধু কন্যাকে এই মুহূর্তে সবচেয়ে বেশি ভালোবাসেন সাধারণ মেহনতি মানুষ। আমি সবসময় ফোকাস করি যে আওয়ামী লীগকে গণমানুষের কাছে ফেরত যেতে হবে। আওয়ামী লীগ গণমানুষের সংগঠন, আপনার সাথে একমত। এবং আওয়ামী লীগ যে দুর্বৃত্তায়িত হয়েছে, আওয়ামী লীগের যে ভুল ছিল সেটিও আমি স্বীকার করছি এবং আমি আমার পূর্বের বক্তব্য বলেছি। কিন্তু আপনি বঙ্গবন্ধু কন্যা বেঁচে যাওয়ার কারণে আজকে ইউনূস আতঙ্কিত, ডিপ স্টেটের প্রজেক্ট ফেল, এবং শি উইল বি কাম ব্যাক, শি উইল একটা গ্র্যান্ড সেলিব্রেশন হবে। এটা 1981 সালের চেয়ে 1000 টাইমস বিগার। আপনাকে আমি বলে দিচ্ছি, আমরা তিনজন সাক্ষী লাইভে, 1981 সালের 17 মে যে শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন, তার চেয়ে 1000 গুণ গ্র্যান্ড হবে। আপনি জাস্ট লিখে রাখবেন শেখ হাসিনা যখন ফিরবে দেশে। এবং আজকে শেখ হাসিনা যখন ফিরবে, শেখ হাসিনা কিন্তু যেটা জীবনে বলে সেটা করে ছাড়ে। তিনি 2008 সালে 7 সালে জেলে বসে ডেভেলপমেন্ট প্রজেক্ট করেছেন। এবার তিনি পরিষ্কার করবেন প্রতিটা বাংলাদেশের মানুষকে হত্যা করেছে, মততন্ত্র হত্যা, গুম খুন এবং অর্থনীতি ধ্বংস, সমাজ ধ্বংস, রাজনীতি ধ্বংস, 32 নাম্বার ধ্বংস, বঙ্গবন্ধুর ভাস্কর্য অপমান, শেখ হাসিনাকে গণভবনে 77 বছর নারীর অন্তঃবাস নিয়ে অপমান। প্রতিটি ঘটনার বদলা নেওয়া হবে, কাউকে ক্ষমা করা হবে না। স্বয়ং বঙ্গবন্ধু যদি কবর থেকে এসেও বলে, শেখ হাসিনাও বলে, কাউকে ক্ষমা করা হবে না। সোজা জিনিস, পরিষ্কার কথা। দেশদ্রোহীদের, সাধারণ মানুষের প্রতি কোনো ক্ষোভ নাই, যারা ইয়াং তাদের প্রতি ক্ষোভ নাই, কিন্তু দেশদ্রোহীদের কোনো ক্ষমা করা হবে না। দ্বিতীয়ত আরেকটি কথা বলি, শেখ হাসিনা একমাত্র প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশের ইতিহাসে 5 বছর মেয়াদ শেষ করে 2001 সালে
শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে, কেউ করে নাই, কোনো রিট করে নাই, তত্ত্বাবধায়ক সরকার আসে, এগুলো আপনারা ভুলে যান। রুবেল ভাই এগুলো ভুলে যান, ভুলে যায় না। আর শেখ হাসিনার অবদান বাংলাদেশের জন্য আপনারা বড় বড় কথা বলেন, কিন্তু আপনারা বাংলাদেশের এই যে হিন্দু মুসলিম বৌদ্ধ প্রগতিশীল সমস্ত মানুষ শেখ হাসিনার সময় নিরাপদ, নারী শিশু আস্তিক নাস্তিক সবাই। আজকে দুর্ভাগ্যজনক হলে এগুলো আমরা ভুলে যাই, শেখ হাসিনার অবদানকে ভুলে যাই। তিনি 14 সালে কি করেছিলেন, তিনি বলেছেন যেহেতু সুপ্রিম কোর্ট এটি বাতিল করে দিয়েছে অসাংবিধানিক বলে তত্ত্বাবধায়ককে, সেখানে সংসদ তার সাথে একমত পোষণ করেছে। তারপরে তিনি খালেদা জিয়াকে ফোন করলেন, আপনি আসেন, আমরা কোনো আনকনস্টিটিউশনাল এই যে তথাকথিত ইন্টারিম বা অবৈধ যারা যাদের একটা আকাঙ্ক্ষা থাকে একটা পতাকা পাওয়ার, এই যে 3 মাসের টাকায় 2 বছর করে দেওয়া, এখন মানে এই যে বর্তমান যারা বিভিন্ন বিদেশি নাগরিক নিজেদেরকে সবচেয়ে মেধাবী মনে করে এরকম মানুষটা ক্ষমতার অংশীদার হতে চায়। শেখ হাসিনা বললেন খালেদা জিয়াকে যে না, আমরা রাজনীতিবিদরাই রাষ্ট্র চালাবো, আসেন আমরা একসাথে। ফোন দিলেন, 1 ঘন্টা কথা বললেন, অপমান করলেন শেখ হাসিনাকে। তখন তিনি হরতাল উইথড্র করলেন না, বললেন যে আপনি আসেন, আমরা একটা নির্বাচন করি, আপনি যে যে মন্ত্রণালয় চান সেটা দিব, আমরা নিজেরা রাজনীতিবিদরাই দেশটা চালাই, কোনো এটাই হবে ইন্টারিম গভর্নমেন্ট। সেটা করলেন না। নির্বাচনকে যদি বললেন যে ঠিক আছে আমরা একটা নির্বাচন করে নিয়ম রক্ষার আরেকটা নির্বাচন করবো, আপনি সেটি মানলেন না। আপনি নির্বাচন ঠেকানোর জন্য মানুষ হত্যা করলেন, কেন্দ্র জ্বালায় দিলেন। তা আপনার সাথে কেন কম্প্রোমাইজ করবে? হ্যাঁ, তার মানে আওয়ামী লীগের যে পলিটিক্যাল রুল আছে, আপনি 18 সালের নির্বাচনের কথা বলেছেন। হ্যাঁ, ও কিছু আপনাকে একটা কথা বলি, আপনি তো ভারতীয় বিখ্যাত সাংবাদিক, বর্তমান ভারতের জাতীয় প্রেস ক্লাবের সভাপতি গৌতম লাহিড়ীকে চিনেন। গৌতম লাহিড়ী 18 সালের নির্বাচনের পরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বললেন, আপনি যে একটি নির্বাচন করলেন এটা কি করলেন? তখন বঙ্গবন্ধু কন্যা বললেন, আমি তো এভাবে চাইনি। বঙ্গবন্ধু কন্যা বললেন তিনি কতটা গণতান্ত্রিক নেত্রী হতে পারেন, তিনি বললেন সারা জীবন এজন্য আমাকে কথা শুনতে হবে। আপনি বুঝতে পারছেন? এটি অনেক সময় ওই যে বলে না ডিপ স্টেট, বাংলাদেশে তো ডিপ স্টেট আছে, মানে আপনার এই যে ডিপ স্টেট কিংবা দলের অভ্যন্তরে একটা অংশ, যারা অতি উৎসাহী একটি অংশ বিভিন্ন ঘটনা ঘটিয়েছে, তিনি এইভাবে করে গৌতম লাহিড়ী বলেছেন। আপনি শেখ হাসিনাকে মূল্যায়ন করে তাকে সার্বিকভাবে আপনি 2-1টি ঘটনা চেরি পিক করে পিক এন্ড চুজের মাধ্যমে শেখ হাসিনাকে মূল্যায়ন করবেন, সেটি তো হবে না। আজকে বাংলাদেশে এই যে বিএনপি জামাতের আমলে আপনি যেটি বললেন, শেখ হাসিনাকে আরজেস গ্রেনেড দিয়ে ধ্বংস করে দিতে চেয়েছে তার পলিটিক্যাল অপোনেন্ট। আজকে 32 নম্বর গুড়িয়ে দিয়েছে, যেটি স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের আতুরঘর। বঙ্গবন্ধুকে কিভাবে নাই করে দিচ্ছে। আপনি আওয়ামী লীগের একজন সমর্থক, নৌকার ভোটার, নেতা না, তাকে না পেয়ে তার মাকে হত্যা করছে। বহু ছাত্রলীগ কর্মীর বোনকে 5 দিন 10 দিন নিয়ে রেপ করে বাসায় দিয়ে যাচ্ছে। এগুলো আমরা অনেকগুলো মিডিয়াতে আসছেন, আপনি অকল্পনীয় ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে। এবং একই সাথে তারেক জিয়া যে আজকে বিবিসিতে ইন্টারভিউ, তাদের পলিটিক্যাল ভেঞ্জেন্স, যে তার 32 নম্বরের মইনুল রোডের বাড়ি অবৈধভাবে উপসেনাপ্রধানের বাড়ি কেন খালি করলেন, সেটার সাথে তুলনা করে 32 নম্বরকে ধ্বংস করলেন, যেটার সাথে যুক্ত ছিল তারেক জিয়ার ইন্টারভিউতে বিবিসিতে পরিষ্কার বোঝা গেল যে বিএনপির সাথে তার সাথে যুক্ত ছিল, যেহেতু ইশরাক এবং তার অনেক অনেক সাঙ্গপাঙ্গর সাথে যুক্ত, এবং স্লোগান দিয়েছে তারেক ভাই কথা দিলাম 32 দখল নিলাম। এই যে পলিটিক্যাল, শুধু আওয়ামী লীগ কি শুধু রাজনৈতিক উদারতা দেখাবে? আওয়ামী লীগ কি শুধু ভিকটিম হবে? শেখ হাসিনা শুধু বারবার হত্যার মুখোমুখি হবে? কই, খালেদা জিয়াকে তো কেউ জঙ্গি হামলা করে হত্যা করতে যায় না। খালেদা জিয়া তো ডিপ স্টেটের, শেখ হাসিনা কেন ডিপ স্টেটের লক্ষ্য? কারণ শেখ হাসিনা তার বাবার মতো মেরুদণ্ড শক্ত করা। একইভাবে এই সেন্ট মার্টিনের কথা প্রেসিডেন্ট নিক্সন অ্যাডমিনিস্ট্রেশন বঙ্গবন্ধুকে বলেছিল, এমনকি মুক্তিযুদ্ধের আগেও চেয়েছিল, বঙ্গবন্ধু রাজি হননি, শেখ হাসিনা রাজি হননি। আপনি যেটি বললেন এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কি স্বাভাবিক কূটনীতিক সম্পর্ক রাখবে না? কূটনীতিক সম্পর্ক রেখেছে। একইভাবে তিনি পার্লামেন্টে বলেছে, জনসভায় বলেছে, প্রেস কনফারেন্সে বলেছে যে সাদা চামড়া আমার কাছে এটা চাই, এগুলা না চাইলে ক্ষমতা থাকতে পাবো। আপনি কিভাবে এত প্রমাণ থাকার পরে কিভাবে রুবেল ভাই এগুলো আপনি শেখ হাসিনাকে বারবার একিউজ করছেন এবং তাকে আপনি অবজেক্টিভলি বিশ্লেষণ করছেন না? ধন্যবাদ আপা। জি, সাজিদুল হক রুবেল, আপনার নিশ্চয়ই অনেক কথা জমে আছে, সেই সঙ্গে একটা প্রশ্ন করি। ধরেন আপনারা জামাতের সঙ্গে বিএনপির সঙ্গে মিলে তো আন্দোলন করেছেন 5ই আগস্টের আগে। এখন যে ধরেন ঠিক আছে, আপনি বলতে পারেন যে আমরা ঘোষণা দিয়ে করিনি, ঘোষণা দিয়ে করিনি, ওকে,
বলতেই পারেন সেটি, বাট একটা স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নিয়েছেন। তো এখন বাংলাদেশের যেখানে অস্তিত্ব সংকটে পড়েছে, বাংলাদেশের সেন্ট মার্টিন বলুন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সবই সংকটে, আপনি আমার চেয়ে ভালো বোঝেন এই বিষয়গুলো। তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় আপনারা এমন দিন আসবে যে সিপিবি আওয়ামী লীগ একত্রিত হয়ে মাঠে নামবে? আপনারা হবেন কিনা? ধন্যবাদ সুলতানা আপা, আপনারা তো খুব কঠিন কঠিন প্রশ্ন করেন। আমি একটু সহজ সহজ উত্তর দেওয়ার চেষ্টা করি। প্রথম কথা যেটি হচ্ছে, ১ নম্বর বিষয়, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় অতি উৎসাহীরা, আশেপাশের অতি উৎসাহী বন্ধুরা বা আশেপাশের অতি উৎসাহী ভক্তরা আহ আমাদের নেতাদের ১২টা বাজায় দিয়েছে। তো সেই যে এই যে সংস্কৃতিটা, এই সংস্কৃতিটা ৫ই আগস্টের মধ্য দিয়ে রাষ্ট্র থেকেও যেমন বিদায় নেয় নাই, তেমনি বিভিন্ন রাজনৈতিক দল থেকেও বিদায় নেয় নাই, আওয়ামী লীগ থেকেও বিদায় নেয় নাই। আজকে একটু আলোচনাতে আমি টের পেলাম যে আমরা যেভাবে করে হচ্ছে প্রশংসা করি, যেভাবে করে আমাদের নেতাদেরকে হচ্ছে যে সবকিছুর ঊর্ধ্বে উপরে উঠায়নি, দলের চেয়েও বড় করে ফেলি, হ্যাঁ, বঙ্গবন্ধুর চেয়েও বড় করে ফেলি, সবকিছুর চেয়ে বড় করে ফেলি, এই জায়গাটা হচ্ছে করি না। আবার আরেকটা দেখেন, আলোচনার সময় আমরা যেমন প্রতিহিংসার বিরুদ্ধে বলছি আর কি, মইনুল রোডের বদলে ৩২ নম্বর, এটাকে যেমন আমরা প্রতিহিংসার একটা বিষয় দেখছি। তারপর আবার দেখছি যে এই যে ৫ই আগস্ট পরবর্তী যে ঘটনা, সেই ঘটনার হচ্ছে একদম সুদে আসলে প্রতিশোধ হবে, সেরকম একটা হুঙ্কারের ব্যাপার আছে। এটা ওই প্রতিহিংসার হুঙ্কার ধ্বনি আর কি, যেটা এখন মবরা করছে, আবার আরেকটা মব আপনারা করবেন সেই কথাই বলছেন। অর্থাৎ বাংলাদেশের কপালে হচ্ছে কখনো হচ্ছে এই জামাতে ইসলামের অত্যাচার, আর কখনো আবার আপনাদের অত্যাচার। এছাড়া আমাদের তো আর কোনো সাধারণ মানুষ আর এই ছোট ছোট রাজনৈতিক দল, সাধারণ রাজনৈতিক দলের তো হচ্ছে আর কোনো কপাল নেই। যাই হোক, আমি হালকা মন্তব্য করলাম। এবার হচ্ছে কি আপনার যে বক্তব্য, সেই বক্তব্যের প্রশ্নটা আমি যদিও যতটুকু মনে করি আর কি, সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন জায়গায় সাম্রাজ্যবাদী যে আগ্রাসন গুলো চলছে, এবং সেই আগ্রাসন গুলোর ক্ষেত্রে যে হচ্ছে সরকারের মদত রয়েছে, সরকারের বিষয়গুলো রয়েছে, এবং একই সাথে ইমাম হোসেন ভাইয়ের সাথে আমি খুবই একমত। তিনি কয়েকটা পয়েন্ট বলেছেন যেটা আমি ওই সময় হয়তো আমার খেয়াল, আমি পয়েন্ট গুলোকে রিকগনাইজ করিনি। সেটি হচ্ছে যে এটা শেখ হাসিনাও বলার চেষ্টা করেছেন সে সময়কালে, যে ওরা আমার কাছে সেন্ট মার্টিন চেয়েছে। ওরা একজন সাদা সাহেব এসে বলেছেন যে হচ্ছে আমার দেশের হচ্ছে পূর্ব পাশে একটা খ্রিস্টান রাষ্ট্র হবে, সেটাকে আমি অনুমোদন দেইনি, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো তিনি কিন্তু আহ, আহ, এটাকে কিন্তু তিনি মাঝে মাঝে ওই সময় বলেছেন। তবে ওই সময় হচ্ছে সবকিছু মিলিয়ে জনগণ থেকে যখন আপনি বিচ্ছিন্ন হয়ে যান, যখন হচ্ছে আপনি এটা একটা রাজনীতির বিষয়, বাংলাদেশের মানুষের একটা বড় বিষয়। বাংলাদেশের মানুষ কখনো হচ্ছে কাউকে প্রচন্ড মাথায় উঠায় নেবে, আবার হচ্ছে যদি আবার তাকে আবার মাথার থেকে নামিয়ে দেবে, এটি কিন্তু আমাকে মেনে নিতে হবে। আবার আজকে যাকে পায়ের তলায় রেখে দিয়েছে তাকে আবার সে মাথায় তুলে নিতে পারে। এবং যেটা বলছেন না যে ব্যাক করবেন, হ্যাঁ ব্যাক করতে পারেন, এই মানুষ আবার তাকে আবার মাথায় নিয়ে তুলে নিতে পারে। সেই পরিপ্রেক্ষিত, সেই পরিস্থিতি তৈরির মাধ্যমে সেটা হইতেও পারে, সেটা হবে, এটা আমি এখানে কোনো ফুল স্টপ দেওয়ার কোনো সুযোগ নেই যে এইটা হবেই না এই দেশে। আমি বিশেষ করে ৫ই আগস্টের পর এটা আর বিশ্বাস করি না। কারণ আমাদের তারুণ্যের সেই উজ্জ্বল সময়, আমরা যখন ছাত্র ইউনিয়ন করছি, আমরা যখন বিভিন্ন ক্যাম্পাসে ক্যাম্পাসে হচ্ছে ছাত্র শিবিরের বিরুদ্ধে লড়াই করছি, সর্বদলীয় ছাত্র ঐক্য হয়ে লড়াই করছি, কিংবা ছাত্র সংগ্রাম পরিষদে লড়াই করছি, বা আমার স্কুল জীবনে যে এরশাদ বিরোধী আন্দোলন আমরা দেখেছি, সবকিছু মিলিয়ে দিলে কখনো কল্পনা করিনি আজকে জামাত ইসলাম যেভাবে করে গোটা বাংলাদেশ জাঁকিয়ে বসেছে, এবং আমাদের প্রিয় ঢাকা ইউনিভার্সিটি, ডাকসু, আমাদের এই মধুর ক্যান্টিন, এই মধুর ক্যান্টিনে শিবির বৈঠক করবে, এই ডাকসু সিনেট ভবনে শিবিরের পদচারণায় মুখর হবে। এটা আমরা তো কখনো, আমরাও যেমন ভাবিনি হচ্ছে গিয়ে অন্য কোনো ছাত্র সংগঠনের কোনো নেতৃত্ব কোনোদিন কুসমিন কালেও কল্পনা করেনি যে এই দৃশ্য বাংলাদেশে ঘটবে। এবং এখন তো এটা ডাকসুতে ঘটেছে, জাকসুতে ঘটেছে, কদিন পরে হয়তো রাকসুতে ঘটবে, চাকসুতে ঘটবে, এবং কয়দিন পরে হয়তো গোটা বাংলাদেশের বিষয় এরকম একটা জায়গায় বাংলাদেশ চলে যাবে, যা আমাদের কল্পনার মধ্যেও কোনোদিন ছিল না, দুঃস্বপ্নের মধ্যেও কোনোদিন ছিল না আর কি। যে আমরা ভুল করেও এই কথা হচ্ছে কি কোনোদিন বললেও, কেউ যদি বলেও ফেলতো হাসাহাসি ঠাট্টা হতো, এবং কেউ ঠাট্টার ছলেও এরকম কথা আহ বলতো না আর কি। কিন্তু এখন যেটা বাস্তবতা হয়ে গেছে, ফলে অনেক কিছুই ঘটতে পারে।
অনেক কিছুই করতে পারে, যে কেউ ব্যাক করতে পারে, যে কেউ হচ্ছে আবার মাসনদে আসতে পারে, আবার সেটার প্রতিশোধও আপনারা নিয়ে নিতে পারেন। কিন্তু আমি আবার হচ্ছে গিয়ে সুলতান আপার প্রসঙ্গটা চলে আসি। আমাদের যেটুকু শক্তি, একটা কথা একটু মনে করবেন কি, 5ই আগস্টের পর প্রথমে বন্দুকের নলটা যখন হচ্ছে মানে সরকার পতন ঘটে গেল, তখন আমরা দেখলাম এক ধরনের শক্তি আহ তারা হচ্ছে গিয়ে বন্দুকের নলটা হচ্ছে গিয়ে বাংলাদেশের প্রগতিশীল মানুষদের দিকে নিয়ে আসলেন। আপনি ধরেন মানে 6টি শক্তির কথা বললেন তারা, মানে এক ধরনের অশুভ শক্তি 6টি শক্তির কথা বললেন। এই 6টি শক্তির কাঁধে ভর করে আওয়ামী লীগ ফিরে আসতে পারে, এরকম একটা বয়ান তৈরি করা হবে। শক্তিগুলোর মধ্যে একটি ছিল প্রথম আলো, একটি হলো ডেইলি স্টার, একটি হলো আপনার ছায়ানট, একটি হলো হচ্ছে আপনার উদীচী, হ্যাঁ, আরেকটি হচ্ছে আপনার হলো মানে বামপন্থীরা, এবং আরেকটি হলো একদম একেবারে সিপিবি, মুক্তি ভবন, পুরোনো পল্টন, একদম এইটা বলে এই জিনিসগুলো হচ্ছে ভর করে হচ্ছে গিয়ে চলবে। এবং যখন জাতীয় সঙ্গীত নিয়ে অবমাননা হলো, তখন হচ্ছে আমাদের মানে উদীচী শিল্পী গোষ্ঠী তারা তো সারা দেশব্যাপী জাতীয় সঙ্গীত গাওয়ার কর্মসূচি পালন করলেন। তারপরে আমরা দেখলাম যে শাহবাগ থেকে বলা শুরু করলো যে এখন হচ্ছে আওয়ামী দোসররা কালচারাল ওয়ারফেয়ার শুরু করে দিয়েছে। জাতীয় সঙ্গীতের পক্ষে কথা বলেছি আমরা আমরা হচ্ছে গিয়ে বোদার করি না, হচ্ছে এই মুহূর্তে, ওই সময় তো করিই না যে হচ্ছে গিয়ে আওয়ামী লীগের বিষয় আসে। তো হচ্ছে তখন হচ্ছে জাতীয় সঙ্গীতকে ধারণ করলে, মুক্তিযুদ্ধকে ধারণ করলে তখন আমাকে ট্যাগ খেতে হয়, তখন আমাকে ট্যাগ খেতে হচ্ছে জাতীয় সঙ্গীত। তখন আমরা অবশ্য সান্ত্বনা হিসেবে বলতাম যে আগেও তো ট্যাগ খাইছি, আগে যখন হচ্ছে শেখ হাসিনা সরকারের আমরা সমালোচনা করেছি, তার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, তার বিরুদ্ধে যখন আমরা হরতাল করেছি, তখনও তো হচ্ছে কি আমাদেরকে বামাতি ট্যাগ দেওয়া হয়েছে, আমাদের বিএনপি জামাতের দোসর হিসেবে ট্যাগ দেওয়া হয়েছে। এখন হচ্ছে এই সরকারের বিরুদ্ধে যখন আমরা কিছু বলি, বলার চেষ্টা করি, নামি, আন্দোলন করি, তখন আবার আমাদেরকে হচ্ছে গিয়ে আওয়ামী লীগের দোসর বলা হয়ে থাকে। তবে সুলতান আবার আরেকটি প্রসঙ্গে একটু বলি যে দেখুন, আমরা আপনি বললেন যে বিএনপি জামাতের সাথে মিলে আন্দোলন, সরি, আমি এই কথাতে হচ্ছে কি গ্রহণ করছি না। আমরা একেবারে কাগজে কলমে আমাদের 2022 সালে যে দ্বাদশ কংগ্রেস ছিল, সেখানে 18 সালের কোটা আন্দোলনের একটা হচ্ছে গিয়ে আমাদের মূল্যায়ন ছিল, সেই মূল্যায়নটাও আমি আপনাকে পাঠাই দিব আর কি। এটা আমার আজকের লেখা না, আমার নিজের লেখা না, কিন্তু 22 সালের একদম হচ্ছে আমাদের ডকুমেন্টসে লেখা আছে। সেখানে আমরা স্পষ্টভাবে একটা কথা বলেছিলাম যে এই ধরনের আন্দোলন বা কিশোরদের যে সড়ক দুর্ঘটনার পরে হচ্ছে স্কুল ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলনগুলো স্বতঃস্ফূর্ত আন্দোলন, এবং এটি একটি দেখা যাচ্ছে ছাত্র সমাজ চলে যাচ্ছে, কিন্তু এই আন্দোলনগুলোর ক্ষেত্রে বিশেষ করে কোটা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনগুলোর ক্ষেত্রে দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল শক্তির দ্বারা এটা একটা ড্রিভেন হচ্ছে, তারা এটা পরিচালনা করছে, এটা অন্তরালে তারা রয়েছে। কিন্তু আন্দোলনটি জননন্দিত হচ্ছে, আন্দোলনগুলো জনপ্রিয় হয়ে উঠছে। তো সেই ক্ষেত্রে এই আন্দোলনগুলোর ক্ষেত্রে আমাদের কি ভূমিকা থাকবে, সেই ক্ষেত্রে কনস্পিরেটিভ একটা অ্যানালাইসিস সেই সময় গ্রহণ করেছে এবং তার করণীয় নির্ধারণ করেছে। সেই করণীয় নির্ধারণ করেছে যে কোনো হচ্ছে সরকার বিরোধী আন্দোলন যখন হচ্ছে জনপ্রিয় জায়গা যাবে, যেটা কার্যকরী জায়গায় চলে আসার সম্ভাবনা থাকবে, সেই আন্দোলনগুলোতে কমিউনিস্টরা অংশগ্রহণ করবে, কিন্তু তারা তাদের স্বকীয় অবস্থান থেকে অংশগ্রহণ করবে। আপনারা দেখবেন আমরা সেই শাহবাগে গিয়ে সেই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে কোনোদিন মিলে যায়নি। আমরা কিন্তু আমাদের মতো করে হচ্ছে কমিউনিস্ট পার্টির পক্ষ ঠিক থেকে আছে। কমিউনিস্ট পার্টির ব্যানার নিয়ে আন্দোলন করেছি, বাম জোটের ব্যানার নিয়ে আন্দোলন করেছি, আরো বৃহত্তর ভাবে বাংলাদেশ জাসদ, ঐক্য, ন্যাপ এবং ফ্যাসিবাদ বিরোধী বাম জোট বলে আরেকটা জোট আছে, এই সবগুলোকে মিলিয়ে নিয়ে আমরা একটা আলাদা না, আসলে তৈরি করার লক্ষ্য চেষ্টা তো করেছি। একটাই ছিল, তাই না? সে সবাই হ্যাঁ, যখন লক্ষ্য লক্ষ্য একটাই, একটা, এই কথা একটু মাথায় রাখবেন। এই আপনি বলেন লক্ষ্যের যুগপৎ জায়গাটা আন্দোলন। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে। একটু একটু মনেও করে দেখেন, আপনি তখন দেশে থাকতেও পারেন। 2001 থেকে 2006 পর্যন্ত যে বিএনপি জামাত ইসলামের সরকার ছিল, সেই বিএনপি জামাত ইসলাম সরকারের সময় হচ্ছে গিয়ে আমরা তো বামপন্থীরা আন্দোলন করছিলাম, তখন আমাদের 11 দল ছিল, এবং 11 দলটা এক সময় ভেঙে গেল, ভেঙে গিয়ে আপনারা হচ্ছে 14 দল তৈরি করলো। তখনও আমাদেরকে বলা হচ্ছিল যে ঠিক এরকম ভাবে আজকে যেমন আমাদেরকে অনেকে প্রলুব্ধ করার চেষ্টা করেছিল যে আসো সবাই মিলে হচ্ছে অল আউট ইউনিটি তৈরি করে আমরা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়ি, তখনও আমাদেরকে বলা হয়েছে আসো অল আউট ইউনিটি তৈরি করে বিএনপির বিরুদ্ধে লড়ি। কিন্তু আমরা তখন বলেছি আমাদের
আমরা বিএনপি জামাত সরকারের বিরুদ্ধে লড়ছি, আমরা লড়বো আমাদের বাম দিক দিয়ে, আমাদের ঘুষিটা বাম দিক দিয়ে হবে। আওয়ামী লীগ তার ডান দিক দিয়ে ঘুষি মারবে, দুজন দুদিক দিয়ে ঘুষি মারবে, কিন্তু দুজন একই সাথে একই লাইনে আসা সম্ভব হবে না। এবং আমাদের অনেক শরিক, আমাদের অনেক হচ্ছে গিয়ে ভাতৃপ্রতিম পার্টি ছিল সেই সময়কালে, 11 দলের ছিলেন, যারা সেই সময়কালে যে সিদ্ধান্তটা গ্রহণ করেছেন, হ্যাঁ, আজকে কিন্তু তারা বিলীন হয়ে গেছে। জি আজকে কিন্তু আমি খুব আমি কষ্ট পাই, আজকে সেই ওয়ার্কার্স পার্টিকে আমি আর খুঁজে পাই না, আজকে সেই জাসদকে আমি খুঁজে পাই না। ইভেন কি যে সেই দিনের কথা বললাম যে আমাদেরকে জেলে নিয়ে গেছিল, তখনও আমার সাথে হচ্ছে গিয়ে ওয়ার্কার্স পার্টির বন্ধুরা ছিল, জাসদের বন্ধুরা ছিল বিএনপি জামাত ক্ষমতা আসবার পর। তো সেই তারা হচ্ছে গিয়ে আজকে হচ্ছে পুরোপুরি গণবিচ্ছিন্ন আমাকে তো রাজনৈতিক শেষ দলে করতে হবে, রূপান্তরিত হ্যাঁ হয়েছে। শেষ তো করতে কিন্তু হবে। এই যে এখনকার যে কনস্পিরেসি হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্রের ক্ষেত্রে তারা কোন রকম ভূমিকা রাখতে পারছে না। তারা কোন রকম, তাদের নেতারা জেলখানায় আছে, তাদের নেতারা জেলখানা মুক্তির দাবিতেও তারা কোনো কর্মসূচি পালন করতে পারছে না। আওয়ামী লীগ তো তাও মাঠে নামে, তারা তাও মাঠে নামতে পারছে না। তারা না পারছে হচ্ছে গিয়ে অন্য এই সরকারের সমালোচনা করে অন্য কোনো আন্দোলন কর্মসূচি পালন করতে। আমাদের যেটা হচ্ছে, আমরা জনগণের সাথে ছিলাম, জনগণের সাথে থাকার চেষ্টা করেছি, জি জনগণকে সাথে থেকে আমরা মুক্তিযুদ্ধের ধারায় একটি গণতান্ত্রিক, একটি প্রগতিশীল বাংলাদেশের দিকে নিয়ে যেতে চেষ্টা করেছি। এবং সেই জায়গায় আমাদের চিন্তার সাথে শেখ হাসিনার চিন্তা মিলে নাই। যেই কারণে দেখেন আজকে ডাকসুতে এরকম হবে না কেন, পাঠ্যপুস্তকে কিভাবে করে সাম্প্রদায়িকীকরণ করেছিলেন, কিভাবে করে হচ্ছে আমরা ওগুলো নিয়ে অমুসলিম অনেক আলোচনা লেখকদেরকে, করেছি, কিভাবে আমাদের শেষ সেখানে করতে হবে। প্রগতিশীল লেখকদের লেখাগুলোকে বাদ দিয়ে দিয়েছিলেন। মানে একেবারে সব জায়গায় আত্মসমর্পণ করেছিলেন, সমস্ত জায়গায় আত্মসমর্পণ করেছেন, এবং আত্মসমর্পণ করে ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করে ফেলেছেন। এখন আমাকে যে অপবাদ দেন ফ্রাঙ্কেনস্টাইনের সাথে আমি ঐক্য করেছি, না, ফ্রাঙ্কেনস্টাইনের সাথে আমার লড়াই রয়েছে, আবার একই সাথে সমান্তরালে আমার কায়েমি গোষ্ঠীর সাথে লড়াই রয়েছে। সেই কায়েমি গোষ্ঠীতে যখন যেই থাকুক তার বিরুদ্ধে আমাকে হচ্ছে গিয়ে লড়াইটা লড়তেই হবে। তাই তো আমি বাম, তাই তো আমি কমিউনিস্ট। আপনাদের আপনাদের দুজনের অনেক পার্থক্য আছে, মত পার্থক্য আছে, কিন্তু একটি বিষয় আমি যেটি বুঝলাম যে 14 মাসে রাষ্ট্রের শত্রু মিত্রকে আপনারা দুজনে চিহ্নিত করেছেন, ডক্টর ইউনূস এবং এই সরকার। আমি ও, ভুল আরেকটি বললাম? প্রশ্ন আছে, এটা একটু ক্লিয়ার করে দিই। সেটি হচ্ছে, হ্যাঁ, হয়তো বাংলাদেশে এমন একটা অবস্থা আসতে পারে, জামাত ইসলাম যদি আজকে ক্ষমতায় আসে এবং তারা এসে যদি বাংলাদেশকে আফগানিস্তান বানাইতে নেয়, তখন আওয়ামী লীগ এবং বামপন্থী কেন, বিএনপি থেকে শুরু করে, ঠিক আছে, বিএনপি, আওয়ামী লীগ, বামপন্থী নিয়ে সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয় 80-র দশকে যখন শিবির ছাত্র হত্যা করত, পায়ের রক কেটে দিত 90-এ, তখন কিন্তু ছাত্র দল, লীগ, ইউনিয়ন, জাসদ থেকে শুরু করে সবাই সর্বদলীয় ছাত্র ঐক্য তৈরি করতো শিবিরের বিরুদ্ধে। জি সেরকম পরিস্থিতি বাংলাদেশে হলেও হতে পারে আর কি। জি হ্যাঁ, জি আমার আমার আমি বুঝতে পেরেছি। আমার প্রশ্নটি হচ্ছে, ধরেন আপনারা দুজনই মনে করছেন যে এই বর্তমান সময়ে এই মানে গত 14 মাসে বাংলাদেশ রাষ্ট্রের শত্রু মিত্র ডক্টর ইউনূস, তার কর্মকাণ্ড এবং এই সরকার। তো যদি তাই হয়ে থাকে, রুবেল ভাই, আপনারা কেমন করে সেই শত্রুর, যাদেরকে আপনারা শত্রু বলে চিহ্নিত করছেন, যারা বাংলাদেশের স্বার্থ মানে সংরক্ষণ করছে না, সেই সরকারের ঐকমত্য কমিশনের বৈঠকে যান? শুনেন, সেখানে আমাদেরকে যেতে হবে, সেখানে গিয়ে আমরা আমাদের কথা বলেছি, সেখানে গিয়ে আমরা একমাত্র আমরাই মুক্তিযুদ্ধের 4 মূলনীতির এখানে কথা বলেছি, যাওয়াটা তাদেরকে একটা এবং 4 লেজিটিমেসি দেয় মূলনীতি না? প্রসঙ্গে কোনো আপোষ করা যাবে না। এখন দেখেন তারা খুব কূট কৌশলে আমাদের সংবিধানের মানে দুটো অংশ ধরেন, একটা ফিলোসফিক্যাল পার্ট আছে, একটা অপারেটিং পার্ট রয়েছে। সেই ফিলোসফিক্যাল পার্টের সর্বস্বটাই জুড়ে রয়েছে সেই পাকিস্তান বিরোধী 23 বছরের আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন, 23 বছরের আন্দোলন এবং 9 মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের যে হচ্ছে যে জন্মদর্শন, বাংলাদেশের যে জন্মদর্শনটা আছে, সেই জন্মদর্শনটা কিন্তু সেই লুকায়িত আছে, প্রচ্ছন্ন ভাবে আছে সেইখানকার সেই ফিলোসফিক্যাল পার্ট গুলোর জায়গায়, মূলনীতির পার্ট গুলোর জায়গায়। সেই মূলনীতির পার্ট গুলোকে তারা কিন্তু হচ্ছে সুন্দরভাবে চকলেট কোটিং করে রাষ্ট্রকে মেরামত করবে, নতুন বাংলাদেশ তৈরি করবে ইত্যাদি ইত্যাদি বলে তারা কিন্তু নেকাবে রেখে এটাকে পরিবর্তন করে ফেলতে যাচ্ছিল। এবং সেই সময়কালে এই ঐকমত্য কমিশনের মিটিং এ থেকে একই সাথে এখানে যে সেই ইতিবাচক বিষয়গুলো রয়েছে, সেই ইতিবাচক বিষয়গুলো আমি নেব না কেন, অবশ্যই আমি ইতিবাচক বিষয়গুলো নিব। এবং একই সাথে যে বিহাইন্ড দ্য সিন
যে ঘটনাগুলো ঘটে যাচ্ছিল সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে, সেটা কিন্তু কমিউনিস্ট পার্টি জাতির কাছে এক্সপোজ করেছে। কখনো আমরা জোরদার ভাবে নোট অফ ডিসেন্ট দিয়েছি, কখনো আমরা ওয়াকআউট করেছি, এবং কখনো আমরা বলেছি আমরা এই প্রক্রিয়া থেকেই নিজেকে সরিয়ে দিচ্ছি। এবং এখনো আমরা বলছি 4 মূলনীতির প্রসঙ্গে আমরা কোনোদিন আপোষ করব না, এবং এই সনদে হচ্ছে বামপন্থীরা, কমিউনিস্টরা, সিপিবি স্বাক্ষর করবে না যদি 4 মূলনীতি নিয়ে হচ্ছে তাদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তারা অব্যাহত রাখে। জি, আমি এবং শেষ এটা যেতে হয়, শুনেন, একটা গার্মেন্টস শ্রমিক আন্দোলনে বা বিভিন্ন আন্দোলনে শত্রুর সাথে ফ্ল্যাগ মিটিং হয়, ঠিক আছে, মালিক পক্ষের সাথে হচ্ছে ডেপুটেশনে বসতে হয়, লড়াইয়ে বসতে হয়। আর কি ছাত্র আন্দোলন করছেন, ভিসির সাথেও বসতে হবে, সে ভিসি বিএনপির ভিসি হতে পারে, জামাতের ভিসি হতে পারে। আমি আমার ছাত্র জীবনে একটা সফলতা হচ্ছে সেই বিএনপির ভিসি আনারুল্লাহ চৌধুরীকে আমরা বিএনপি ক্ষমতা আসার কয়েক মাসের মধ্যে তাকে ঢাকা ইউনিভার্সিটি থেকে বের করে দিয়েছিলাম, প্রক্টর নজরুল ইসলামকে বের করে দিয়েছিলাম আমরা। কিন্তু সেই যেই প্রক্টরকে বের করে দিয়েছি, সেই প্রক্টরের সাথেও কিন্তু আমাদের বৈঠক করতে হয়েছে, সেই ভিসির সাথেও আমাদেরকে বৈঠক করতে হয়েছে। এটা রাজনীতির একটা বৈশিষ্ট্যের জায়গা। জি ঠিক আছে, শত্রুর সাথে তো অনেক মেলবন্ধনের কথা আমরা ওই ইয়ার গল্পেও পাই, আপা এই বিষয়ে আমি বঙ্গবন্ধুর একটু কবিতার রেসপন্ড গল্পেও করতে পাই। চাচ্ছি। শফিক আমি কাদের চৌধুরী, বিষ্ণু হুসাইন রাজাকার, কেউ তো ঢাকায় আসলে পরে তো তাকে ওই ধানমন্ডি 32 নম্বরে থাকতেন সাকা চৌধুরীর বাবা। এটাও একটা জায়গা যেখানে একটা আলোচনার বিষয় আছে, লড়াইয়ের বিষয় আছে, তর্কের বিষয় আছে। এই বিষয়টা যদি হচ্ছে আরো আগে করা যেত, যেমন যেটা হলো আমাদের ইমাম ভাই বললেন যে খালেদা জিকে ডেকেছিলেন, খালেদা জিয়া যদি তখন যেতেন, তখন যদি একটা আলোচনা করতেন, তাহলে বাংলাদেশের ইতিহাসটা অন্য জায়গায় যায়। ঠিক আছে, তাহলে বাংলাদেশের ইতিহাস, ফলে আমরা সেই স্পেসটা দিই নাই যে আমরা এটাকে বয়কট করেছি। হ্যাঁ, আমরা বয়কট করেছি, কিন্তু বহুদিন বহু চেষ্টার পরে বয়কট করেছি, সর্বাত্মক চেষ্টা করেছি, কিন্তু আমাদের তো একটু ক্যামেরা ফোকাসটা কম আসে। ঠিক আছে, আমরা মানুষ অতটা কম নই, কিন্তু না অতটা কম নই আর কি। ঠিক জি আছে, কিন্তু আমাদের ফোকাসের জায়গাটা অনেক বেশি কম। জি হুসেন মোহাম্মদ ইমাম যদি শেষ কিছু বলতে চান। আপা ধন্যবাদ। রুবেল ভাই লাস্ট যে বিষয়টি বললেন যে তথাকথিত ঐক্যমত্য কমিশন, যে 50% জনগণকে বাকি রেখে তারা ঐক্যমত্য করছেন, সেখানে কমিউনিস্ট পার্টি গিয়েছে। তিনি বলছেন আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি, আমরা প্রতিবাদ করেছি 4 মূলনীতি নিয়ে। ঠিক আছে, তিনি 4 মূলনীতির পক্ষে কথা বলেছেন, এজন্য ওনাকে ধন্যবাদ, কমিউনিস্ট পার্টিকে ধন্যবাদ যে উনি তার প্রতিনিধি। কিন্তু মজার ব্যাপার হলো যে মার্কিন নাগরিক আলিরিয়াস কিন্তু ওনার কমিউনিস্ট পার্টিকে গণায় ধরেছেন কিনা আমি জানি না। তিনি বলছেন যে অধিকাংশ দল একমত পোষণ করেছে, তারা যে গণভোট করবে, এই করবে, সেই করবে, বিভিন্ন জুলাই সনদ করবে। এখন আমার কথা হলো, কমিউনিস্ট পার্টি যে সেখানে গেল, তাদেরকে কতটা, কমিউনিস্ট পার্টির মতো একটা ঐতিহ্যবাহী পুরনো দল, স্বাধীনতা সংগ্রামে আমাদের আওয়ামী লীগের নেতৃত্বে ছিল, সেই কমিউনিস্ট পার্টিকে জুলাই সনদ যখন ওই যে তথাকথিত ভুয়া, এটা তো এটা ট্র্যাশ, জি সেখানে জাতীয় সংসদে যখন করলেন, সেখানে কমিউনিস্ট পার্টির কোনো প্রতিনিধি ছিলেন না। তা আমি একটা কথা বলবো যে 5ই অগাস্টের পর থেকে তারা যা কিছুই করবেন, আপনাদের মনে আছে সুপ্রিম কোর্ট খুনি খন্দকার মোশতাক, জাতির পিতার হত্যাকারী এবং অবৈধ দখলদার প্রথম স্বৈরশাসক জিয়া এবং দ্বিতীয় স্বৈরশাসক এরশাদ, তাদের সমস্ত কর্মকাণ্ডকে যেমন সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে, অবৈধ ঘোষণা করেছে। আমি আপনাকে বলি, বাংলাদেশে যখন সুসময় ফেরত আসবে, আমরা যখন মুক্তিযুদ্ধের বাংলাদেশকে রিগেইন করব, আমরা মুক্তিযুদ্ধের বাংলাদেশকে জি অবশ্যই পুনরুদ্ধার করব, এবং সেটা জাতির পিতা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব করবো, আবারও বলছি। জি এবং তখন এগুলোকে আমরা, এইসব ডাস্টবিন, এগুলোকে আমরা গার্বেজ হিসেবে ডাস্টবিনে ফেলে দিব, সোজা জি জিনিস। এসব জুলাই সনদ যা যা বলছেন, এগুলো আমরা ডাস্টবিনে ফেলে দেবো, এগুলো কিছুই না। হ্যাঁ, যারা রাষ্ট্রের টাকা অপচয় করেছেন, হালুয়া রুটি খেয়েছেন, বিরিয়ানি খেয়েছেন, হোটেল সোনারগাঁ থেকে এসে, তাদের প্রত্যেকে জবাব দিতে করতে হবে, এবং মানে কঠোর শাস্তি তাদের মুখোমুখি হতে হবে। এটাই হলো আমার কথা। এবং জি বাংলাদেশকে আমরা ডক্টর বঙ্গবন্ধু সাজ্জাদ, কন্যার নেতৃত্বে জনগণকে মুক্ত করবো। বাংলাদেশ এখন বন্দী আছে, বাংলাদেশকে পরাজিত শক্তি দখল করেছে, এবং তার সামনে আছে দেশদ্রোহী এবং স্বার্থপর লোভী ইউনূস, এবং জনগণকে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমরা মুক্ত করবো। এটাই হলো আমার শেষ কথা। জি ধন্যবাদ ডক্টর আপনাদের সাজ্জাদুল দুজনকে। হক রুবেল, এই ঐক্যমত্য কমিশনে কি গণভোট নিয়ে সিদ্ধান্ত হয়ে গেছে? মানে কি ফেব্রুয়ারিতে কি নির্বাচন, জাতীয় নির্বাচন হবে নাকি গণভোট হবে? এই ক্ষেত্রে আমি আজকে আপনার অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে একটা শুনতেছিলাম আর কি, লাস্ট
আপডেট শোনার চেষ্টা করছিলাম, পুরোপুরি আমি শুনতে পারিনি। আমি যতটা শুনে আসলাম, মানে 11টা 15 দিকে তো ঢাকা বিডিটি বাংলাদেশ টাইম 11টা 15-তে সেখান থেকে হচ্ছে গিয়ে সাকি বেরিয়ে গেছে, সাকিরই কথা শুনতেছিলাম, সাকির সাথে একটা অনুষ্ঠান দেখতেছিলাম সাকিকে। তো আমি যেটুকু হচ্ছে গিয়ে তাদের কাছ থেকে শুনলাম তা হচ্ছে এমনটা যে আহ, গণভোটের ক্ষেত্রে সবগুলো রাজনৈতিক দলের আহ, মোটামুটি মতামত রয়েছে, কিন্তু ভিন্নতার জায়গা হচ্ছে এই জায়গায় যে বিএনপি চাচ্ছে আহ, একই সাথে গণভোট, আহ, জাতীয় নির্বাচন এবং গণভোট একসাথে হবে। আবার হচ্ছে অন্য দলগুলো চাচ্ছে, কোন দল সেটার নাম বলে নাই, তবে আমি ধারণা করে রাখি জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন সহ ইসলামপন্থী রাজনৈতিক দল এবং এনসিপি, এরা চাচ্ছে সম্ভবত হচ্ছে নির্বাচনের অনেক আগেই এই গণভোটটা অনুষ্ঠিত করা। আর সেখানে আমাদের পার্টির স্ট্যান্ড, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির স্ট্যান্ডটা হচ্ছে আপনি একটু সময় লাগবে এটা বলতে, একটু মানে 2টা মিনিট বেশি সময় লাগবে, এক লাইনে বলা যাবে না। সেটা হচ্ছে দেখেন, বাংলাদেশের এরকম গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থানের পর অনেক বড় সংস্কার হয়েছে ইতিহাসে, সেটা হচ্ছে 90 এবং 91। 90 সালের গণ অভ্যুত্থানের পর 91 নির্বাচন, সেই 91 নির্বাচনের পর একটা বিরাট বড় ধরনের পরিবর্তন ঘটেছে বাংলাদেশে। সেটা হচ্ছে কি, রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা থেকে বাংলাদেশ চলে গেছিল সংসদীয় পদ্ধতির শাসন ব্যবস্থা। এবং তখন পার্লামেন্টে বিএনপি ছিল, পার্লামেন্টে আওয়ামী লীগ ছিল, পার্লামেন্টে অন্যান্য রাজনৈতিক দল ছিল, আমরাও ছিলাম সেই পার্লামেন্ট। এবং সেই জায়গায় একমাত্র তৎকালীন পতিত স্বৈরাচার হচ্ছে এরশাদের জাতীয় পার্টির কতিপয় এমপি ছাড়া বাকি সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এই পার্লামেন্টারি ডেমোক্রেসির পক্ষে তারা তাদের রায়, তাদের অবস্থান দিয়েছিলেন। সেখানে যা হচ্ছে সেটা সম্ভবত টুয়েলথ অ্যামেন্ডমেন্ট বা দ্বাদশ সংশোধনীর মাধ্যমে এই বিশাল পরিবর্তনটা হলো। হওয়ার পর কি হলো, হওয়ার পরে হচ্ছে গণভোট হইলো, ঠিক আছে, এটা সংসদে পাশ হলো, পাশ হওয়ার পর সংসদ তো সবচেয়ে সার্বভৌম নয়, জনগণই সবচেয়ে সার্বভৌম। জনগণ যেহেতু আসলে সার্বভৌম শক্তি বা দেশের সার্বভৌম, অতএব হচ্ছে জনগণের সার্বভৌমত্বের কারণে তখন জনগণের কাছে পাঠানো হলো, তখন রেফারেন্ডামে পাঠানো হলো, জনগণ সেটা হা ভোট দিয়ে এটাকে পাশ করলো। যদিও গণভোটের ইতিহাস আরো 2বার রয়েছে বাংলাদেশে, জেনারেল জিয়ার সময়, জেনারেল এরশাদের সময়, সেটি আবার একটা ভিন্ন বিষয়, সেই প্রসঙ্গে আমি আর যেতে চাচ্ছি না। তবে একটি গণতান্ত্রিক উদাহরণ রয়েছে যা মোটামুটি একটি জাতীয় ঐক্যমত্যের মধ্য দিয়ে, একমাত্র ভিন্ন মত ছিল জাতীয় পার্টির, বাকি সবারই ঐক্যমতের মধ্য দিয়ে একটি বিষয় আমরা করেছিলাম, একটা সংস্কার কাজ বাংলাদেশের মানুষরা করতে পেরেছিল 1991 সালে। আমরা সেই জায়গাটাকে এখন এনফাসিস দিতে চাচ্ছি। তারপর আমরা বলছি যে অপারেটিং পার্ট গুলো রয়েছে কনস্টিটিউশনের, ঠিক আছে, যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে তখন এই গণভোটের মধ্যে আপনি আনতে পারেন তখন যখন এটি 17তম সংশোধনীর পরবর্তী প্রক্রিয়ায় আপনি এটাকে গণভোটে আনতে পারেন, এই 17তম সংশোধনীকে নিয়ে গণভোট করতে পারেন আপনি। আর এখানে একটা কথা রয়েছে, একটা ব্যাপার, একটা জটিলতার জায়গা আছে। সেই জটিলতা জায়গার ক্ষেত্রে কমিউনিস্ট পার্টি একটু সুস্পষ্ট আলোচনা আছে। সেই জটিলতা হলো ভাই, কিন্তু অনেক ভিন্ন মত রয়েছে, অনেক নোট অফ ডিসেন্ট রয়েছে। যেমন 70 অনুচ্ছেদের ক্ষেত্রে সবাই বলছে একরকম কথা, যে 70 অনুচ্ছেদ হচ্ছে দলের বিরুদ্ধে ভোট দেওয়ার অধিকার, দেওয়া যাবে না বা দেওয়া যাবে। তো এখন যেটা হচ্ছে যে দুটো প্রস্তাব ছাড়া, অর্থ প্রস্তাব এবং অনাস্থা প্রস্তাব, এই দুটো প্রস্তাব ছাড়া আপনি সকল প্রস্তাবে আপনার পার্টির এগেনস্টে আপনি ভোট দিতে পারেন পার্লামেন্টে। তো এটার ক্ষেত্রে বিএনপির একটা ডিসেন্ডিং নোটস আছে। সেটা কি? সেটা হচ্ছে গিয়ে তারা হচ্ছে দেশের সংবিধান পরিবর্তন এবং জাতীয় নিরাপত্তার যে কোশ্চেন গুলো, সিকিউরিটি কোশ্চেন, ন্যাশনাল সিকিউরিটি কোশ্চেন, এই দুটো কোশ্চেনে তারা মনে করে যে এই দুটো আর আগের দুটো, এই 4টার ক্ষেত্রে হচ্ছে গিয়ে পার্টির বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না। ঠিক আছে, আপনার এক্সিস্টিং পার্টির বিরুদ্ধে এই 4টার ক্ষেত্রে ভোট দেওয়া যাবে না। যদি আপনি ভোট দেন আপনার পার্লামেন্টের মেম্বারশিপ চলে যাবে। এইটি হচ্ছে গিয়ে বিএনপির ডিসেন্ডিং নোটস। এখন এই যে নানান ডিসেন্ডিং নোটস রয়েছে, বা আমরা কমিউনিস্ট পার্টি আমরা তো মানেই না হচ্ছে মুক্তিযুদ্ধের চাল মূলনীতি আপনি বদলায় ফেলা দিবেন, আমরা মানেই না যে বাইক্যামেরাল পার্লামেন্ট। এত ছোট্ট একটা দেশ, 58,000 বর্গমাইলের দেশ, এত ক্লোজ আমরা আমরা এখানে একটা ইউনিলেটারাল সিস্টেমই হচ্ছে গিয়ে করতে ঘন্টায় 1,75,00,000 টাকা লাগে। ঠিক আছে, এই তো হচ্ছে গিয়ে 24 সালে হচ্ছে গিয়ে
প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রশংসা করতে গিয়ে হলো গিয়া চলে গেছে 1 ঘন্টায় 1,75,00,000 টাকা। এখন দেখা যাবে হচ্ছে আগামী প্রধানমন্ত্রীর প্রশংসা একবার উচ্চ কক্ষে করবেন, একবার নিম্ন কক্ষে করবেন, ঘন্টার পর ঘন্টা করবেন, কত কোটি কোটি টাকা হচ্ছে গিয়ে আপনার খরচ হয়ে চলে যাবে। ফলশ্রুতিতে আমরা মনে করি এই গরিব মানুষের দেশে হচ্ছে এই বাইক্যামেরাল পার্লামেন্ট হচ্ছে একটা উচ্চ বিলাসিতা। ফলে এই ক্ষেত্রে আবার অনেক বামপন্থীরা আবার এটার পক্ষে। শুধু কমিউনিস্ট পার্টি হচ্ছে এই বাইক্যামেরালের বিপক্ষে। সম্ভবত বাসদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক বাসদ, যেটা খালেদা জিয়ার নেতৃত্বে ছিল একসময়, সে বাসদও হচ্ছে এটার বিরুদ্ধে। কিন্তু আবার অন্যরা আবার অনেকে এটার বামপন্থী আছেন যারা এটার পক্ষে আছেন, এরকম বামপন্থীরাও আছেন। কিন্তু এরকম অনেকগুলো বিষয় হচ্ছে আমরা দিব, তো এইগুলা সমাধান কিভাবে হবে? গণভোটের মাধ্যমে। সেই ক্ষেত্রে একটা বিষয় এখানে বলা হয়েছে, এটা আপনি একটু খেয়াল রাখেন, সেটা হচ্ছে যে নোট অফ ডিসেন্ট দিচ্ছেন, সে নোট অফ ডিসেন্টের সমাধান হবে জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে। ধরেন আমরা কমিউনিস্ট পার্টি নোট অফ ডিসেন্ট না, রীতিমতো আমরা অ্যাবস্টেইন করলাম, ঠিক আছে, যে 4 মূলনীতি মধ্যে সমাজতন্ত্র থাকবেই, জাতীয়তাবাদ থাকবেই, গণতন্ত্র থাকবেই, এবং আমরা এই 4 মূলনীতির ক্ষেত্রে আমরা কোনো রকম কম্প্রোমাইজ করছি না। জনগণ যদি আমাদেরকে ভোট দেয়, ঠিক আছে, আমাদের এইটার কারণে, ফলে আমরা এই জায়গায় আমাদের সেই হচ্ছে গিয়ে প্রিভিলেজ আছে, সেই জায়গায় স্পেস আছে আমাদের, আমরা এটাই রক্ষা করব। আবার হচ্ছে গিয়ে ধরেন বিএনপি যদি জেতে, বিএনপি ওই তার আলোচনাটা কিন্তু অন্যরকম। তার আলোচনা হচ্ছে পঞ্চম সংশোধনীর পর, যেটা আমরা ছোটবেলায় জি রাষ্ট্রের চাল মসজিদ স্কুলে আমি এবং আপনার সুলতান আপা বলছেন, আমি জি ইমাম ভাইকে জানি না সে বাংলাদেশে পড়ছে কিনা, আমাদের পড়তে হয়েছে বাংলাদেশে আমাকে পড়েছি, এবং পড়ে পড়ে সুলতান বিদেশে আপাকে। আমরা এসেছি। কয়েক বছরের একটু কাছাকাছি, 2-3 বছরের এদিক ওদিক হবো, আমি যতদূর জানি আর কি। জি তো জি আমরা স্কুলে পরিবেশ বিজ্ঞানে পড়েছি, সমাজ বিজ্ঞানে পড়েছি, 4 মূলনীতি মুখস্থ করেছি, এবং আমরা যে 80-র দশকে যে 4 মূলনীতি মুখস্থ করেছিলাম, সেই 4 মূলনীতির মধ্যে কিন্তু হচ্ছে এই 4 মূলনীতি না, 72-এর 4 মূলনীতি না, আমরা মুখস্থ করেছিলাম বিসমিল্লাহ সহ, সেটা হচ্ছে পঞ্চম সংশোধনীর মূলনীতি আর কি। ওই পঞ্চম সংশোধনীর ওই স্কুলের পাঠ্য বইয়ের মূলনীতি হচ্ছে বিএনপি ফিরে আনতে চায়। আবার হচ্ছে অন্যরা হচ্ছে গিয়ে সবকিছু ভেঙে চুরে ফেলতে চায়, ইসলামী আন্দোলনটা চায় গণতন্ত্রটাও বাদ দিয়ে দিতে, ঠিক আছে। আবার আমাদের একটা কথা আছে, 72-এর সংবিধানের ক্ষেত্রে আমাদের একটা ছোট্ট সংযোজনী আছে, সেটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের সাথে এদেশের যে আদিবাসী মানুষ রয়েছে, ক্ষুদ্র জাতিসত্তার যে মানুষ রয়েছে, তাদের জাতিসত্তার একটা স্বীকৃতিও আমরা চাই, যেটা 1972 সালেও আমরা হচ্ছে গিয়ে, তখন আমরা পার্লামেন্টে ছিলাম না, আমরা তখন চিঠি লিখেছিলাম, আমরা জি তখন চিঠি লিখেছিলাম হচ্ছে গিয়ে গণপরিষদের কাছে 1972 সালে, যে হচ্ছে সংবিধান প্রণয়নের সময়, যে এটাকে এইভাবে যুক্ত করা হোক। মানবেন্দ্র লারমাও দেখা করে এটা বলেছেন, সবাই জোর করে বাঙালি বানানোর চেষ্টা করেছেন, ফলে অনেক রকম জটিলতা তৈরি হয়েছে, এবং এই জটিলতা গুলো ফাঁদেই এই হয়তো সমস্যার আশু মুসলিম কোনো সমাধান জাতীয়তাবাদ নাই, এটি এই যেটা সমস্যার মুসলিম আশু বাঙালি জাতীয়তাবাদ নেই, বাংলাদেশি জাতীয়তাবাদ। জি, মানে এই যে হ্যাঁ, জটিল বলুন। খাদের মধ্যে এখান থেকে সহসা কোনো মুক্তি আসলে নাই, কিন্তু কোন পথ দিয়ে এখান থেকে পরিত্রাণ হবে নিশ্চয়ই সময় এবং বাংলাদেশের জনগণই সেটি নির্ধারণ করবে। কিন্তু সেই জন্য তাদের আরো কত ত্যাগ এবং আরো কত তিতিক্ষার মধ্য দিয়ে যেতে হবে সেটা হয়তো আমরা এখনো জানি না, কিন্তু নিশ্চয়ই সবকিছু যেমন শেষ আছে, এই বর্তমান অচল পরিস্থিতিরও একটি শেষ নিশ্চয়ই আছে, সেটি দেখার অপেক্ষায় থাকলাম। ডক্টর সাজেদুল